আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হালকেনস্টাইন এইচএসসি একাডেমি কর্তৃক আয়োজিত ভূগোল প্রথম পত্রের অষ্টম ক্লাসে সকলকে স্বাগতম। অষ্টম ক্লাসের আজকে প্রথম লেকচার। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আব্দুর রহমান। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগ থেকে। আচ্ছা, আমরা আজকে এই অধ্যায়ে যে পড়াশোনা করব সেটা হচ্ছে খুবই মজার একটা বিষয়, সেটা হচ্ছে সমুদ্র স্রোত, এবং খুবই আরও মজার একটা বিষয় হচ্ছে জোয়ার ভাটা। আচ্ছা, আমরা আমাদের শুরুতেই একটা বিষয় জানা দরকার যে পৃথিবীর যে অবয়ব, সে অবয়বকে যদি আমরা দুইটা বিষয়ে ভাগ করি, একটা হচ্ছে স্থলভাগ, একটা হচ্ছে জলভাগ। মূলত আজকের আমাদের পড়াশোনা হচ্ছে জলভাগ নিয়ে। তো জলভাগকে যদি আমরা ভাগ করি, আমরা জানি জলভাগকে ভাগ করলে বিভিন্নভাবে ভাগ করা যায়। আমরা মহাসাগর, সাগর, উপসাগর, নদ নদী দিয়ে ভাগ করতে পারি। কিন্তু আমরা মূলত আজকে পড়বো হচ্ছে এই মহাসাগর বা এই মহাসাগর, সাগর, সমুদ্র, এই বিষয়গুলো নিয়ে পড়বো। যে এই বিষয়গুলো পড়বো যে এই মহাসাগরের মধ্যে যে স্রোত বিষয়টা কি, স্রোত কিভাবে কাজ করে আমাদের জীবনের উপর, এটার প্রভাবটা কি, এবং এখানে একটা মজার বিষয় হচ্ছে স্রোত কিভাবে জাহাজ চলাচলকে প্রভাবিত করে, এবং কেন টাইটানিক জাহাজ বরফের সংঘর্ষের কারণে ডুবে গেল, এই বিষয়টা, এই ঘটনাটা আজকে আমরা উন্মোচন করব। এই ঘটনাটা উন্মোচন করব ভূগোলের মাধ্যমে। ভূগোল আমাদেরকে দৈনন্দিন এই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে খুব সাহায্য করে, এবং এই সম্বন্ধে আমাদের একটা ভালো একটা অভিজ্ঞতা দেয়, একটা ভালো একটা জ্ঞান দেয়। আচ্ছা, তাহলে আমরা শুরুতেই দেখে নেই সমুদ্র স্রোত বলতে কি বোঝায়। আমরা জানি না যে পৃথিবীর বা আমাদের যে বায়ু আছে, বায়ুমণ্ডল, সে বায়ুমণ্ডলটা কিন্তু স্থির না, এক স্থান থেকে আরেক স্থান থেকে দৌড় দেয়, তাই না? তো ফেরেলের সূত্র অনুযায়ী আমরা জানি কি যে পৃথিবীর বায়ুমণ্ডল উত্তর গোলার্ধ, অর্থাৎ উত্তর, এটা হচ্ছে উত্তর। উত্তর গোলার্ধ হচ্ছে ডান দিকে বেঁকে প্রবাহিত হয় বায়ু, তাই না? উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে বায়ু প্রবাহিত হয়। দেখেন, এটা ডান দিকে, আপনার হাতটা ডান দিকে বেঁকে গেল, ডান দিকে বেঁকে প্রবাহিত হয় উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে এটা, এই যে আপনার হাতটা বাম দিকে বেঁকে যাবে। দক্ষিণ গোলার্ধে বায়ুটা কিভাবে প্রবাহিত হয়? বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। তাহলে ডান আর বাম নিয়ে যেন কোনো কনফিউশন না থাকে। উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে, দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে বায়ু প্রবাহিত হয়, এটা আমরা জানি, পূর্বের ক্লাসগুলোতে এই বিষয় সম্পর্কে আমরা আলোচনা করেছি। আচ্ছা, যেহেতু সমুদ্র স্রোত হওয়ার যে, এই যে একটা সমুদ্র স্রোত, অর্থাৎ এক স্থান থেকে পানি আরেক স্থানে সরে যাওয়া, এটি তো সমুদ্র স্রোত। এই সমুদ্র স্রোতের পিছনে কিছু ফ্যাক্টর কাজ করে, তার মধ্যে বায়ুটা অনেক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। আচ্ছা, এই জন্য আমাদেরকে এই পুরা ক্লাসে যেটা আমাদেরকে বুঝতে হবে, এই বায়ুর যেই চলন, অর্থাৎ বায়ুর যে একটা এই এক স্থান থেকে অন্য স্থানে যে যাতায়াতের যে ধরন, যে গতি, সেই গতি সম্পর্কে আমাদের মাথায় রাখতে হবে। এই কথা, গতি সম্পর্কে আমাদের এই কথাগুলো মাথায় রাখতে হবে। তাইলে আমরা জানি উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। এই তো আমাদের এখানে সমুদ্র স্রোত কাকে বলে? সমুদ্র স্রোত বলতে কি বুঝবো? পানি, বায়ুর বায়ুর দ্বারা সমুদ্রের পানি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। শুধু বায়ু না, আরও অনেক 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 কারণ আছে, যেমন সূর্য হতে পারে, বাষ্পীভবন হতে পারে, তারপর লবণাক্ততা হতে পারে, আরও অনেক কারণ আছে এর পিছনে। তবে সবচাইতে বড় ভূমিকা পালন করে হচ্ছে বায়ু। বায়ুর দ্বারা প্রবাহিত হয়ে, বায়ুর দ্বারা তাড়িত হয়ে পানি এক স্থান থেকে অন্য স্থানে যায়। এই কারণে মূলত সমুদ্র স্রোতটা হয়। আর আমরা দ্বিতীয় লেকচারে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জোয়ার ভাটা। জোয়ার ভাটা হয় কেন? জোয়ার ভাটা হয় সূর্য এবং চন্দ্রের আকর্ষণের ফলে পানি রাশি ফুলে উঠে আবার নেমে যায়, ফুলে ওঠাকে জোয়ার, এবং নেমে যাওয়াকে আমরা ভাটা বলবো। তো সেটা আমরা সেই অধ্যায়ে আলোচনা করব, সেই লেকচার আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সমুদ্র স্রোত। আমরা বলছি সমুদ্র স্রোত থেকে আমরা কি কি শিখব। আমরা মূলত হচ্ছে বিশেষ করে আমরা আটলান্টিক মহাসাগর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যের ক্ষেত্রে। কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই আটলান্টিক মহাসাগরের যে সমুদ্র স্রোত, সেই স্রোতগুলা নিয়ে আলোচনা করব, এবং সেখানে একটা ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে সেখানে কিভাবে টাইটানিক জাহাজ কেন ডুবলো, এত শক্তিশালী হওয়ার ফলেও টাইটানিক জাহাজটা কেন ডুবলো, সেই রহস্য আমরা উদ্ঘাটন করব। আর দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করব কোনটা, ভারত মহাসাগরে, যে আমাদের যে ভারত মহাসাগর, সেই মহাসাগরের যে স্রোত, সেই স্রোতের প্যাটার্নটা কি, কেন এখানে কি কি স্রোত কাজ করে। আচ্ছা, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব। তো খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস, মনোযোগ সহকারে দেখলে। এবং যেহেতু নটরডেম কলেজের যখনই আমরা পড়াশোনা করছি, রাকিব স্যার আমাদেরকে সবসময় কি করছেন, মানচিত্র ধরে ধরে বিষয়গুলা আয়ত্ত রপ্ত করার জন্য সাহায্য করছেন। তাই আমাদের মানচিত্র যদি মাথায় না থাকে, তাহলে কিন্তু এই
অধ্যায় বোঝাটা টাফ। মানচিত্র যদি মাথায় থাকে এই অধ্যায় আপনার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং অধ্যায় মনে হবে। তাই আমরা অবশ্যই, আপনি মানচিত্র না পারলেও মানচিত্র শেখার জন্য যা যা লাগে এই ক্লাসে তা দিয়েই আমি শুরু করব অবশ্যই। এই জন্য আমরা যে প্রথমেই মানচিত্রের ক্লাসগুলো নিছি সেগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, তো আমরা প্রথমে যে বিষয়টা আপনাকে বললাম, এই সমুদ্র স্রোত বলতে কি বোঝায়? সমুদ্র স্রোত বলতে বোঝায় পৃথিবীর পানি রাশির এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হওয়ার প্রবণতা, এটি হচ্ছে সমুদ্র স্রোত। আচ্ছা, এই কথাটা এখানে বলা হয়েছে সমুদ্র স্রোত বলতে কি বোঝায়। তো আমরা বললাম এই অধ্যায়ে দুই ধরনের সমুদ্র স্রোত পড়বো, একটা হচ্ছে আটলান্টিক সমুদ্র স্রোত, একটা হচ্ছে ভারত মহাসাগরীয় সমুদ্র স্রোত। আমরা এই দুই ধরনের স্রোত নিয়ে আলোচনা করব। তো আমরা জানি মহাসাগর কয়টা, প্রশ্ন হতে পারে যে হ্যাঁ মহাসাগর তো 5টা, তাহলে কেন আটলান্টিক আর শুধু এই ভারত মহাসাগর নিয়ে আমরা পড়াশোনা করতেছি? কারণ কেননা হচ্ছে উত্তর মহাসাগর দক্ষিণ মহাসাগর আমাদের প্রয়োজন হয় না, ওইটা আমাদের প্রয়োজন হয় না। আর প্রশান্ত মহাসাগর অনেক বড়, সেটাও আমাদের প্রশান্ত মহাসাগরের তুলনায় আটলান্টিক এবং ভারত মহাসাগরটা আমাদের বেশি প্রয়োজন। তাই আমরা আটলান্টিক এবং ভারত মহাসাগর নিয়ে আলোচনা করব এই অধ্যায়ে। আচ্ছা, আমাদের পাঠ্যসূচি এই অনুযায়ী করা হয়েছে। আচ্ছা, সমুদ্র স্রোত বলতে কি বোঝায়? আমরা একটা যদি সংজ্ঞার মতো একটা রপ্ত করতে চাই, যে সমুদ্র স্রোত হচ্ছে কি, সমুদ্রের প্রাণী এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করে সবসময়, এই স্থির না। এ হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন প্রভাবে সে এক স্থান থেকে অন্য স্থানে সরে যায়, স্থানান্তরিত হয়। তো এই হচ্ছে ছোট্ট একটা সংজ্ঞা, আপনারা মাথায় রাখবেন। কি কি কারণে বলতে পারেন যে বিশেষ করে হচ্ছে বায়ুর দ্বারা প্রভাবিত হয়ে, বায়ুর দ্বারা প্রভাবিত হয়ে সমুদ্রের পানি এক স্থান থেকে, বায়ু না শুধু, আপনি আরও কয়েকটা ফ্যাক্টর যুক্ত করতে পারেন, বায়ু, লবণাক্ততা, তারপরে তাপমাত্রার তারতম্য ইত্যাদি কারণে সমুদ্রের পানি এক স্থান থেকে অন্য স্থানে সরে যাওয়াকে আমরা সমুদ্র স্রোত বলবো। আচ্ছা, সমুদ্র স্রোত আমরা এবার আলোচনা করি। সমুদ্র স্রোত কয় ধরনের হতে পারে? দুই ধরনের সমুদ্র স্রোত হতে পারে, একটা হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোত, একটা হচ্ছে শীতল। আচ্ছা, সমুদ্র স্রোতের মধ্যে আবার উৎস শীতল এই দুইটা ভাগে কেন ভাগ হইলো? এর একটা কারণ হচ্ছে, দেখেন পৃথিবী যে গোলাকার পৃথিবী ধারণা করা হয়, গোলাকার যে পৃথিবী, সূর্যের কিরণটা কিন্তু মাঝামাঝি বেশি পড়ে, সূর্যের যে কিরণ সেটা মাঝামাঝি বেশি পড়ে, ফলে পৃথিবীর এই দিকে কিরণটা তির্যকভাবে পড়ে, আমরা এটা জানি, তাই না? তাই এই দিকে যে স্রোতগুলো সৃষ্টি হয়, এইখানে যে স্রোতগুলো সৃষ্টি হবে সেই স্রোতগুলো হয় উষ্ণ, আর ওই দিকে যে স্রোতগুলো তৈরি হয় সেই স্রোতগুলো হয় শীতল স্রোত। এই হচ্ছে দুইটা কারণ, এই হচ্ছে উষ্ণ স্রোত এবং শীতল স্রোত নিয়ে আলোচনা। আচ্ছা, তো উষ্ণ স্রোত আর শীতল স্রোত আমাদের জীবনের উপর কি প্রভাব ফেলে সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আপনাদের একটু সংক্ষেপে একটা কথা বলে রাখি, কোনো একটা স্থানের কোনো একটা স্থান থেকে যখন উষ্ণ স্রোত আরেকটা শীতল স্থানে, উষ্ণ স্রোত যখন শীতল স্থানের দিকে প্রবাহিত হয়, ওই অঞ্চলের আবহাওয়ার উপর একটা প্রভাব ফেলে। এই উষ্ণ স্রোত হওয়ার কারণে, গরম স্রোত হওয়ার কারণে ওই অঞ্চলের যে বরফ এলাকা, সেই এলাকাগুলো বরফ মুক্ত করে ফেলে। আবার কোনো স্থানের শীতল স্রোত কোনো স্থানের উষ্ণ এলাকাকে কি করে, ঠান্ডা শীতল করে ফেলে, অনেক উষ্ণ অঞ্চলটাকেও সে শীতল করে ফেলে। এ হচ্ছে উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মধ্যে একটা কার্যকরণ, মানে হচ্ছে এদের প্রক্রিয়া আর কি। আচ্ছা, সমুদ্র স্রোতের কারণ নিয়ে আমরা বলতে গেলে সবচাইতে মানে সর্বপ্রথম যে কারণটাকে আমাদেরকে রাখতে হবে সে হচ্ছে কি, বায়ু প্রবাহ, তাই না? এর ধারাবাহিকতায় আমাদের আরো কিছু কারণ কাজ করে। দেখেন, পৃথিবীর আবর্তনও কিন্তু সমুদ্র স্রোতকে প্রভাবিত করে। এখন পৃথিবীর আবর্তন বলতে কি বুঝি, চলো না আমরা একটু পৃথিবীর আবর্তনটা দেখে আসি। আচ্ছা, এই হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবী কিন্তু কোন দিক থেকে কোন দিক ঘুরে বলেন তো? পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অনবরত ঘুরতে থাকে। আচ্ছা, এইটাই হচ্ছে পৃথিবীর আবর্তন। পৃথিবী পশ্চিম দিক থেকে এই দিক থেকে পূর্ব দিকে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অনবরত এরকম ভাবে ঘুরতে থাকে। আমরা তো মনে করি আমরা স্থির, কিন্তু আসলে কিন্তু আমরা স্থির না। পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অনবরত ঘুরতে থাকে, যেটাকে আমরা আবর্তন বলি। এই আবর্তনের ফলে কি হয়, এই অঞ্চলে পানির রাশি কিন্তু একটু নাড়াচাড়া করে। আপনি একটা গ্লাসে বা একটা পাত্রে যখন পানি নিয়ে একটু নাড়াচাড়া করবেন, দেখবেন পানিগুলোও কিন্তু একদিক থেকে আরেক দিক সরে যাচ্ছে। এটাই কিন্তু এই ঘটনা যখন এই বিশাল আকার পৃথিবীর মধ্যে হয়, এই বিশাল আকার মহাসাগরের মধ্যে হয়, তখন আমরা স্রোত দেখতে পাই, তখন আমরা ওই সেক্টরকে স্রোত দেখতে পাই। আচ্ছা, এই হচ্ছে মূল ঘটনা। আচ্ছা, তো আমরা হচ্ছে বায়ু প্রবাহ, পৃথিবীর আবর্তন,
উষ্ণতার তারতম্য, লবণাক্ততার তারতম্য, বাষ্পীভবনের তারতম্য, ভূভাগের অবস্থান, শৈলশিরার অবস্থান এবং সমুদ্রের গভীরতা। এই 8টা পয়েন্ট আপনি হচ্ছে মুখস্থ করে ফেলবেন। খ নম্বরে আপনাকে আসবেই যে সমুদ্র স্রোতের কারণগুলা উল্লেখ করো। এই 8টা আপনি উল্লেখ করলেই আপনি হচ্ছে পুরোপুরি একটা মার্ক পেয়ে যাচ্ছেন। সুতরাং 2টা মার্ক পেয়ে যাবেন। সুতরাং আপনাকে এই অংশটা মুখস্থ করে রাখা লাগবে। আচ্ছা, আমরা এরপর একটা একটা করে ধরে ধরে আমরা ব্যাখ্যা করব যে বায়ু প্রবাহ কিভাবে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে। তো এখন আমরা যদি বায়ু প্রবাহ কিভাবে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে এই বিষয়টা বুঝতে চাই, তাহলে আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে, ভুলে গেলে চলবে না যে বায়ুর প্রকারভেদটা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে। এই অধ্যায়ের মূল আলোচনায় হচ্ছে কিন্তু বায়ুর প্রকারভেদ দিয়ে হবে, কেননা হচ্ছে বায়ু হচ্ছে মূল ফ্যাক্টর সমুদ্র স্রোতকে প্রভাবিত করার জন্য। দেখেন, উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ, এই হচ্ছে উত্তর গোলার্ধ, এই হচ্ছে দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধে কি হয় আমরা জানি, উত্তর গোলার্ধে বায়ু ডান দিকে বেঁকে যায়। তো আমাদের এখানে তিনটা বিষয় আছে, সেই তিনটা বিষয় একটু আপনাদেরকে আবার রিকল করাই, মনে করাই। দেখেন, এই বরাবর নিরক্ষরেখা 0 ডিগ্রি বরাবর সূর্য সরাসরি কিরণ দেওয়ার ফলে কি হয়, এই অঞ্চলের একটা নিম্নচাপের সৃষ্টি হয়। মনে আছে কিনা দেখেন আপনারা, একটা নিম্নচাপের সৃষ্টি হয়। আবার এই অঞ্চলে এই 23 ডিগ্রি, এই অঞ্চলে 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রির এই অঞ্চলে আবার এই অঞ্চলে একটা আবার কি চাপ সৃষ্টি হয়, উচ্চচাপের সৃষ্টি হয়, উচ্চচাপের সৃষ্টি হয়। আচ্ছা, এরপরে 63.5 ডিগ্রিতে আবার একটা নিম্নচাপের সৃষ্টি হয়। আচ্ছা, নিম্নচাপের সৃষ্টি হয় 63.5 ডিগ্রিতে। আচ্ছা, 66 ডিগ্রি, 66.5 ডিগ্রি। এই হচ্ছে নিম্নচাপ আর উচ্চচাপের একটা ঘটনা। এখন আপনাকে এখানে যে বিষয়টা বুঝতে হবে, মনে করতে হবে যে আমরা কিন্তু বায়ুর প্রকারভেদ পড়ছিলাম। তার মধ্যে একটা বায়ু হচ্ছে অয়ন বায়ু, একটা বায়ু হচ্ছে কি অয়ন বায়ু। এই অয়ন বায়ু কোনটা আর পশ্চিমা বায়ু কোনটা আর মেরু বায়ু কোনটা, এটা আইডেন্টিফাই করা লাগবে। এটা আইডেন্টিফাই করা একদমই সহজ। 0 ডিগ্রি বরাবর এই দেখেন নিম্নচাপ সৃষ্টি হওয়ার কারণ কি, এখানে সূর্য সরাসরি কিরণ দেওয়ার ফলে এই অঞ্চলে বায়ু উপরে উঠে যায়, ফলে অন্য অঞ্চলের শীতল বায়ু কি করে এই অঞ্চলের দিকে আসতে থাকে। এই অঞ্চল নিম্নচাপের সৃষ্টি হওয়ার কারণে অন্য অঞ্চল থেকে বায়ুগুলা নিম্নচাপের দিকে আসতে থাকে। তাই যখন উত্তর গোলার্ধ থেকে বায়ুটা আসবে অবশ্যই কোন দিকে বেঁকে, ডান দিকে বেঁকে, এইভাবে বেঁকে আসে। ফলে এই উত্তর গোলার্ধে কোনো যদি সমুদ্র থাকে, সেই সমুদ্রের পানির একটা প্রবণতা সৃষ্টি হয় যে এই অঞ্চল থেকে এই অঞ্চলে চলে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়। এই প্রবণতা সৃষ্টি হওয়ার ফলে স্রোতের সৃষ্টি হয়। এটা নিয়ে আমরা মূলত ব্যাখ্যা করব। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এখানে একটা বায়ুর সৃষ্টি হইলো, সেটাকে আমরা কি বায়ু বলতেছি, অয়ন বায়ু। আচ্ছা, এখানে এই উচ্চচাপ থেকে উপরের নিম্নচাপের দিকে আরেকটা বায়ু প্রবাহিত হয়, সেই বায়ুটাকে আমরা কি বলি, পশ্চিমা বায়ু। এটা হচ্ছে পশ্চিমা বায়ু। আর উপরে থেকে আরেকটা বায়ু এই নিম্নচাপের দিকে আসে, সেটাকে আমরা কি বায়ু বলি, মেরু বায়ু। তাহলে অয়ন বায়ু, আমরা কয়টা বায়ু পাইলাম, অয়ন, আরেকটা হচ্ছে পশ্চিমা বায়ু, আরেকটা হচ্ছে মেরু বায়ু। একই ঘটনা এখান থেকে, দেখেন এখান থেকে কি ঘটনা ঘটে, এদিকে হচ্ছে দক্ষিণ গোলার্ধের বায়ু সবসময় কিন্তু বাম দিকে বেঁকে যাবে, দক্ষিণ গোলার্ধের বায়ু যাবে বাম দিকে বেঁকে। দেখেন এই উচ্চ চাপ থেকে নিম্নচাপের দিকে যখন বায়ু যাচ্ছে এভাবে বেঁকে যাচ্ছে, ফলে এই অঞ্চলের পানি রাশি এই অঞ্চলে চলে যাওয়ার একটা প্রবণতা লাভ করে, ফলে এখন একটা স্রোতের সৃষ্টি হয়। তাইলে দেখেন উত্তর গোলার্ধের স্রোতটা কিন্তু ডান দিকে বেঁকে যাচ্ছে, আর দক্ষিণ গোলার্ধের স্রোতটা কিন্তু বাম দিকে বেঁকে যাচ্ছে। কথাটা কিন্তু স্পষ্ট, অর্থাৎ উত্তর গোলার্ধে স্রোত পূর্ব দিকে যাইতে প্রবণতা, এটা কিন্তু পূর্ব দিক, হাতের এই দিক। উত্তর গোলার্ধের স্রোত পূর্ব দিকে চলে যাইতে উৎসাহী, আর দক্ষিণ গোলার্ধে স্রোত পশ্চিম দিকে যাইতে বেশি প্রবণতা লাভ করে, পশ্চিম দিকে যাওয়ার জন্য। এই কথাটা ক্লিয়ার কিনা, এই কথাটাই মূলত আমাদেরকে লাগবে। এখানে আমাদেরকে 3টা বিষয় লাগবে, অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আর হচ্ছে অয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আর একটা কি, মেরু বায়ু। এই 3টা সম্পর্কে আমাদের একটা আইডিয়া হইলো। এই 3টা দিয়ে আমরা এখন সবকিছু ব্যাখ্যা করার চেষ্টা করব। তো আমরা এই অধ্যায়ে এই সেক্টরে যে বিষয়টা আলোচনা করলাম, যে বায়ু প্রবাহ কিভাবে সমুদ্র স্রোতকে প্রভাবিত করে, এই বিষয়টা আমরা দেখতে চাইলাম। আচ্ছা, তারপরে আমরা দেখব পৃথিবীর আবর্তন। আমরা একটু আগে দেখে আসলাম না যে পৃথিবীর আবর্তন হয়, অর্থাৎ পৃথিবী ঘুরে নিজের কক্ষপথে কখনো 23-23.5 ডিগ্রি অথবা কখনো
66.5 ডিগ্রি অ্যাঙ্গেলে কি করে পৃথিবী ঘুরে, পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘুরে। আচ্ছা, তো কোন দিক থেকে কোন দিকে ঘুরে? পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে। এই দিকটা হচ্ছে পশ্চিম, এই দিকটা হচ্ছে পূর্ব। পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, এই ঘোরাটাকে আমরা আবর্তন বলতেছি। এর ফলে পানি রাশি এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার একটা প্রবণতা লাভ করে, যাকে আমরা সমুদ্র স্রোত হিসেবে আইডেন্টিফাই করি। এই হচ্ছে আমাদের সরাসরি কথা। আচ্ছা, তো এই বিষয়টা আমাদের মনে রাখা লাগবে যে পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরে। এই এই একটা কিন্তু গুরুত্বপূর্ণ এমসিকিউ, এখান থেকে এটা আসতে পারে। আচ্ছা, তো এখানে আপনাদেরকে এই কথাটাই বলছে যে ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। আচ্ছা, তারপর পরবর্তীতে দেখব আমরা যে পানির উষ্ণতার তারতম্যের কারণে, পানির উষ্ণতার তারতম্যের কারণে কি হয়? জোয়ার ভাটা হয়। এটা কেন হয় আমরা একটু দেখার চেষ্টা করি। চলো, আমরা এখানে দুইটা ফ্যাক্টর নিয়ে একটু আলোচনা করব। যখন আমরা বাড়িতে একটা পাত্রতে যখন আমরা পানি দেই, বা মনে করো আমরা হচ্ছে দুধ জাল দিতেছি, দুধ, ঘটনাটা কি ঘটে? ঘটনাটা ঘটে হচ্ছে যখন আমরা দুধ জাল দিই, দুধ জাল দেওয়ার সময় দুধ রাখি অল্প একটু পরিমাণে দুধ রাখি, কিন্তু জাল দিতে দিতে একটা সময় গরম হইতে হইতে দেখা যায় কি দুধটা হচ্ছে ফেনার মতো হয়ে বড় বড় আকারে ফুলে গিয়ে পাতিলা থেকে উপচিয়ে পড়ে যাওয়ার একটা প্রবণতা লাভ করে, পড়ে যায় অনেক সময়। এই যে যে এইটা কি হয়? এইটা একটা ঘটনা। কি ঘটনা? তাপ দেওয়ার ফলে কি হইলো? পানি রাশিটা ফুলে যায় অনেক সময়, তাই না? এই ঘটনাটা ঘটে। আরেকটা ঘটনা ঘটে, সেই ঘটনাটা আমাদের মাথায় রাখতে হবে। যখন আমরা পানিকে তাপ দিতেছিলাম, তাপ দেওয়ার ফলে উপরের পানিটা তুলনামূলক ঠান্ডা থাকে, তাই না? উপরের পানিটা তুলনামূলক শীতল থাকে, আর নিচের পানিটা হচ্ছে, যেহেতু নিচে তাপ পাচ্ছে, নিচের পানিটা তুলনামূলক গরম থাকে। তাই কি করে নিচের পানিটা সে কি করে উপরে চলে যায়, উপরে চলে গিয়ে বলে কি, উপরে যে শীতল পানি আছে তাকে বলে তুমি নিচে যাও, এবার তুমি একটু ঠান্ডা হও। ও আবার গিয়ে একটু ঠান্ডা হয়, ও আবার গিয়ে আবার একটু গরম হয়। গরম হয়ে হয়ে গেলে ও আবার বলে কি, না আমি আর নিচে থাকবো না, আমি আবার উপরে চলে যাব। এবং উপরে গিয়ে যে শীতল পানিটা আছে ওকে বলে তুমি নিচে যাও। ফলে এইভাবে দেখি কি, যখন আমরা গ্যাসের চুলায় পানি দিই তখন দেখতে পাই যে পানি বুক 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 করছে, অর্থাৎ শীতল পানিটা নিচে চলে যায় আর গরম পানিটা উপরে চলে যায়। এটাকে বলা হয় পরিচলন প্রক্রিয়া। এই প্রক্রিয়া নিয়ে আমরা এখন কথা বলবো। এটা হচ্ছে দুইটা প্রক্রিয়া। এই প্রক্রিয়া আমরা বাড়িতে দেখতে পাই সব সময়। আচ্ছা, চলো এই প্রক্রিয়া নিয়ে একটা আমরা কথা বলি। কি বলছে? উষ্ণতার তারতম্যের ফলে কি হয়? উষ্ণতার তারতম্যের ফলে স্রোতের সৃষ্টি হয়। কিভাবে? একটা অঞ্চলে আমরা হচ্ছে পৃথিবীর এই অঞ্চলটায় সূর্য বেশি কিরণ দেয়। এই অঞ্চলটায় সূর্য বেশি কিরণ দেওয়ার ফলে এই অঞ্চলটার যে পানি রাশি, সে পানি রাশি উষ্ণ হয়ে যায়। আর আমরা একটু আগে একটা কথা বললাম না, পানি রাশি যখন উষ্ণ হয়ে যায় তখন কি হয়? দুইটা ঘটনা ঘটে। একটা ঘটনা হলো যে এই পানি রাশি সূর্যের তাপের কিরণের ফলে বাষ্পীভূত হয়ে উপরে চলে যায়। ফলে বাষ্পীভূত হয়ে উপরে চলে গেলে কিছু পানির শূন্যতা দেখা দিবে না? কিছু পানির শূন্যতা দেখা দিবে এই অঞ্চলে। ফলে অন্য অঞ্চল থেকে এই অঞ্চলে পানি চলে আসবে। আমরা বায়ুর ক্ষেত্রে এটা লক্ষ্য করি, তাই না? অন্য অঞ্চল থেকে এই অঞ্চলে শীতল পানিগুলা আন্তঃস্রোত হয়ে চলে আসবে। তো এইটা একটা প্রক্রিয়া, অর্থাৎ উষ্ণতার তারতম্যের কারণে কি হয়? এই উষ্ণতার তারতম্যের কারণে আমরা স্রোত দেখতে পাই। এই স্রোতের সৃষ্টি হইল অন্য অঞ্চল থেকে এই অঞ্চলে পানি আসার একটা প্রবণতা লাভ করলো, অর্থাৎ পানি যখন আসতে থাকলো একটা স্রোতের সৃষ্টি করলো। আচ্ছা, ফলে সেই অঞ্চলে পানি রাশি সরাসরি সূর্যের তাপে অধিক উষ্ণ হয়। উষ্ণ হওয়ার ফলে কি হয়? এই অন্য অঞ্চল উষ্ণ হইলে ওই অঞ্চল থেকে পানি কমে যায় এবং অন্য অঞ্চল থেকে পানি চলে আসে। যেহেতু এই সূর্যের কিরণ যে অঞ্চলে পড়ে সেই অঞ্চলটা হচ্ছে উষ্ণ অঞ্চল, আর অন্যান্য উত্তর দিক থেকে এবং একেবারে দক্ষিণের অঞ্চল হচ্ছে শীতল অঞ্চল, কেননা সেখানে সূর্যের যে কিরণ সেটা তীর্যকভাবে পড়ে। ফলে সেই অঞ্চল থেকে যে পানিগুলো আসে সেই পানিগুলো হচ্ছে শীতল স্রোত। সেই স্রোতগুলো কি, উত্তর এবং দক্ষিণ মেরু থেকে যে স্রোত আসবে সব স্রোতই হচ্ছে শীতল স্রোত। কিন্তু এই নিরক্ষরেখার আশেপাশে থেকে যে স্রোত উৎপন্ন হবে সে স্রোত কি স্রোত? সে স্রোত হচ্ছে উষ্ণ স্রোত। তাই আমাদের পরীক্ষায় এই প্রশ্নটা করবে, আপনাকে বলবে যে এই স্রোতটা কোন স্রোত, উষ্ণ নাকি শীতল? তখন আপনি চিন্তা করবেন যে এই স্রোতটা কোথায়। এই স্রোতটা যদি নিরক্ষরেখার এলাকা হয় তাহলে আপনি বলবেন হ্যাঁ এটা হচ্ছে শীতল উষ্ণ স্রোত। আর যদি ওই স্রোতটা হচ্ছে মেরু অঞ্চল থেকে উৎপন্ন হয় তাহলে আপনি বলবেন হ্যাঁ এটা হচ্ছে
শীতল স্রোত। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তারপরে আমরা দেখব লবণাক্ততার তারতম্য। লবণাক্ততার তারতম্যটা কি? লবণাক্ততার তারতম্য হচ্ছে সাগরের পানি কিন্তু প্রচণ্ড লবণাক্ত। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সাগরের পানি প্রচণ্ড লবণাক্ত, তবে স্থানভেদে কিছু কিছু অঞ্চলের পানি বেশি লবণাক্ত, কিছু কিছু অঞ্চলের পানি কম লবণাক্ত। ফলে কি হয়, যে অঞ্চলের পানি কম লবণাক্ত সে অঞ্চলের পানি বেশি লবণাক্ত অঞ্চলের সাথে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? চলেন আমরা সেই সম্পর্কটা দেখি। ধরলাম এই পাত্রে হচ্ছে সাগরের পানি রাখা হইলো। সাগরের পানি রাখা হইলে এই পাত্রের কম লবণাক্ত পানিটা হচ্ছে উপরে চলে যাবে, কম লবণাক্ত। আর বেশি লবণাক্ত পানি কি হয়, যখন আমরা পানি নেই, গ্লাসে পানি নিব, দেখব যে গ্লাসে যদি বালি থাকে বা লবণ থাকে বা চিনি থাকে, সেটা হচ্ছে ধীরে 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 গ্লাসের এই অংশে গিয়া জমা হয়, এই অংশে গিয়ে জমা হয়। অর্থাৎ অতিরিক্ত লবণাক্ত পানি হচ্ছে সমুদ্রের নিচে চলে যায় এবং কম লবণাক্ত পানি হচ্ছে সমুদ্রের উপরে উপরে চলে আসে। অর্থাৎ তাহলে এই উপরে আর নিচে যাওয়ার একটা প্রবণতা এই একটা স্রোতের সৃষ্টি করে। এই উপরে এবং নিচে যাওয়ার এক প্রবণতা কি করে? একটা স্রোতের সৃষ্টি করে। তো মূলত লবণাক্ততার তারতম্য হচ্ছে স্রোতের সৃষ্টি করতে পারে। আমরা একটা উল্লেখযোগ্য উদাহরণ নিব, ভূমধ্য সাগরের উদাহরণ। ভূমধ্য সাগরটা কোথায়, এইটা যদি আমরা একটু আইডেন্টিফাই করতে পারতাম তাহলে ভালো হইতো। ভূমধ্য সাগরে হচ্ছে, আমি একটু দেখানোর চেষ্টা করি। আচ্ছা, ভূমধ্য সাগর ওইভাবে না দেখে আপনাদেরকে ডিরেক্ট বলি। দেখেন, ভূমধ্য একটা সাগর, মনে করেন ভূমধ্য সাগর, আমি আপনাদেরকে সেই জায়গায় দেখাবো। এইখানে ভূমধ্য সাগরের পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর। এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, আর এটা হচ্ছে ভূমধ্য সাগর। তো ঘটনা হইল, ভূমধ্য সাগরের যে পানির লবণাক্ততা, এইটা আটলান্টিক সাগরের চাইতে অনেক বেশি। এর ফলে কি হয়, আটলান্টিক সাগর থেকে ভূমধ্য সাগরে পানির স্রোত একটা প্রবাহিত হয়। আটলান্টিক মহাসাগর থেকে ভূমধ্য সাগরের দিকে একটা স্রোত প্রবাহিত হয়, কেননা পানি হচ্ছে অতিরিক্ত ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়ার একটা প্রবণতা লাভ করে। দুইটা বিষয়, তাইলে একটা দেখলাম হচ্ছে অতিরিক্ত লবণাক্ততা থেকে কম লবণাক্ততার দিকে যাওয়ার একটা প্রবণতা লাভ করে। আরেকটা হচ্ছে গ্লাসে টেস্ট করলে আমরা কি দেখি, একটা মহাসাগরের পানির উপরের অংশ হচ্ছে কম লবণাক্ত, নিচের অংশ হচ্ছে একটু বেশি লবণাক্ত। কেন? পানি একটা একটা মহাসাগরের পানি রাশির যেই অংশ বেশি লবণাক্ত, সেই অংশের লবণগুলা ধীরে ধীরে নিচে চলে যাওয়ার একটা প্রবণতা লাভ করে। সে অংশ শক্ত কঠিন হওয়ার কারণে, কঠিন না, এটা হচ্ছে সেই অংশটা কি, এই অংশটা তুলনামূলক হালকা, এই অংশটা তুলনামূলক একটু এই অংশটা তুলনামূলক একটু কম হালকা, এই অংশ তুলনামূলক একটু বেশি হালকা, এই জন্য আর কি উপরে নিচে যাওয়ার একটা প্রবণতা লাভ করে। আচ্ছা, বাষ্পীভবনের তারতম্য। দেখেন, আমরা কিন্তু প্রথমে আলোচনা করলাম যে পৃথিবীর পৃথিবীর এই অঞ্চলে কিন্তু বাষ্পীভবন কম হয়, এই অঞ্চলে বাষ্পীভবন কম হয়, কিন্তু এই অঞ্চলে কিন্তু বাষ্পীভবনটা বেশি হয়। সূর্যের কিরণ সরাসরি পড়ার কারণে এই কথাটা আপনারা জানেন। বাষ্পীভবন বেশি হওয়ার কারণে ওই সমুদ্রের ওই অঞ্চল থেকে পানি সূর্য কি করে, তার দিকে টেনে নিয়ে যায়, ফলে সে পানি সেখান থেকে বাষ্পভবনে পরিণত হয়ে জলীয় বাষ্প হিসেবে আকাশে উড়ে যায়। ফলে সেই অঞ্চলে একটা পানির শূন্যতা লাভ করে, এবং সেই শূন্যতা পূরণ করার জন্য, অর্থাৎ সেখানে একটা বলতে পারেন সেখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়। সেই নিম্নচাপের সৃষ্টিকে এই নিম্নচাপের যে কেন্দ্র হইল, এখানে একটা পানির শূন্যতা সৃষ্টি হইল। এই পানি পূরণ করার জন্য উত্তর দিক থেকে, এই দিক থেকে, সেই দিক থেকে পানি কি করে, এই শূন্যতা পূরণের দিকে আসতে থাকে। ফলে এই যে আসার একটা প্রবণতা সৃষ্টি হয়, এইটাকে আমরা বলতেছি স্রোত সৃষ্টি হওয়ার কারণ। এর ফলে কিন্তু স্রোতটা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, ভূভাগের অবস্থান। তো ভূভাগের অবস্থান কিন্তু সরাসরি সমুদ্র স্রোত সৃষ্টি করে না। যদি এই কোশ্চেনে আসে যে সরাসরি কোনটা সমুদ্র স্রোত সৃষ্টি করে না, সেটা হচ্ছে ভূভাগ। ভূভাগ কিন্তু সরাসরি সমুদ্র স্রোত সৃষ্টি করে না। মূলত দেখেন, এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। দক্ষিণ আমেরিকার এখানে দেখা যাচ্ছে দক্ষিণ নিরক্ষীয় যে স্রোতটা আছে, সেই স্রোতটা এই যে দক্ষিণ আমেরিকার সেন্ট রক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে এখান থেকে একটা অংশ দক্ষিণ দিকে চলে গেল, আরেকটা অংশ চলে গেল হচ্ছে উত্তর দিকে। ফলে দেখেন, এই ভূভাগের কারণে কিন্তু এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত দুইটা স্রোতে ভাগ হয়ে গেল, আরো দুইটা স্রোতের সৃষ্টি করলো। এর মানে কিন্তু এই ভূভাগটি কিন্তু দুইটা স্রোত সরাসরি সৃষ্টি করলো না, কিন্তু তার কারণে বাধাপ্রাপ্ত হয়ে দুইটা স্রোত সৃষ্টি হইল। তাহলে এই কথাটাই বলছে যে ভূভাগের অবস্থানের কারণেও কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হইতে পারে, ওই একটা থেকে দুইটা স্রোত সৃষ্টি হইল, এই আর কি। আচ্ছা,
শৈলশিরার অবস্থান। তো শৈলশিরার অবস্থানও সমুদ্র স্রোতের উপর একটা প্রভাব আছে। তো কেমন প্রভাব? মনে করেন এইটা একটা সাগর, এই সাগরের নিচে একটা উঁচু ভূমিরূপ আছে। তো এই সাগরের এই অঞ্চল থেকে একটা স্রোত যাচ্ছিল ওই অঞ্চলে, যাওয়ার পথে কি হইল, এই এই একটা শৈলশিরা থাকার ফলে সে বাধাপ্রাপ্ত হইল, সে সরাসরি যাইতে পারলো না, সে বাধাপ্রাপ্ত হয়ে এখানে ছড়ায় চলে গেল বা এখানে তার গতিপথ কমে গেল। ফলে এই শৈলশিলার কারণে কিন্তু এর গতিপথ কমে যায়। এর একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে, আমরা একটু আগে দেখাচ্ছিলাম জিব্রাল্টার প্রণালী, কোথায় এটা অবস্থিত? ওই যে আমরা দেখাচ্ছিলাম যে ভূমধ্যসাগরের যে ঢোকার পথ, এ হচ্ছে আটলান্টিক মহাসাগর, এ হচ্ছে আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের পানি যখন ভূমধ্যসাগরে প্রবেশ করে, এই যে পথটা আছে, এই পথটাকে আমরা বলি জিব্রাল্টার প্রণালী। তো ওই জিব্রাল্টার প্রণালীর ওখানে এমন একটা কি আছে, শৈলশিরা আছে, যে শৈলশিরাটা আটলান্টিক মহাসাগর থেকে যে পানির স্রোত ওখানে ঢুকে, সেই ঢোকার সেই প্রবেশ পথকে কি করে, প্রভাবিত করে, সেই প্রবেশ পথকে বাধাগ্রস্ত করে। তাহলে শৈলশিরার অবস্থানও সমুদ্র স্রোতকে প্রভাবিত করতে পারে। আচ্ছা, আমরা সর্বশেষ দেখব সমুদ্রের গভীরতা। সমুদ্রের গভীরতা কিভাবে সমুদ্র স্রোত সৃষ্টি করে। এখানে আমরা দুইটা বিষয় দেখব। দেখেন, সমুদ্রের গভীরতার কারণে অধিক গভীর সমুদ্রের উপরিভাগ দিয়ে পৃষ্ঠস্রোত এবং তলদেশ দিয়ে আন্তঃস্রোত প্রবাহিত হয়। ঘটনাটা একটু লক্ষ্য করেন। সমুদ্র কিন্তু দুই ধরনের এখানে ভাগ করা হয়েছে। একটা ভাগ হচ্ছে গভীর সমুদ্র, একটা হচ্ছে অগভীর সমুদ্র। তো মনে করেন একটা সমুদ্র আমরা নিলাম, এই সমুদ্রটা অনেক গভীর। তো সাধারণত সূর্যের আলো পৌঁছায় কত পর্যন্ত? সাধারণত 210 মিটার পর্যন্ত পৌঁছায়, ধরলাম এই পর্যন্ত পৌঁছায়, আর পৌঁছাইবে না। সূর্যের আলো এই পর্যন্ত পৌঁছায়, আর সূর্যের আলো পৌঁছাচ্ছে না। আচ্ছা, ফলে কি হয়, আমরা একটা ঘটনা কিন্তু একটু আগে আলোচনা করছি। ফলে কি হয়? ফলে এই অঞ্চলে একটা কি স্রোতের সৃষ্টি হয় বলছে, দেখেন, এই অঞ্চলে একটা পৃষ্ঠ স্রোতের সৃষ্টি হয়। পৃষ্ঠ স্রোতটা কি আমরা একটু আলোচনা করি। সূর্যের কিরণ যখন এই অঞ্চলে দেওয়ার ফলে কি হয়, এই অঞ্চলে সূর্যের কিরণ, এই অঞ্চল যেহেতু সূর্যের কিরণ পাচ্ছে, এই অঞ্চলটা সূর্যের কিরণ পাওয়ার ফলে কি হয়, বললাম না, অনেক সময় দেখেন দুধ জাল দেওয়ার জন্য গ্যাসের চুলার উপর বসায় রাখছেন, দুধটা কি হচ্ছে, জাল হতে হতে একটা সময় ফুলে উঠতেছে। তো আপনি চিন্তা করেন, আমি হচ্ছে আধাশের দুধ হচ্ছে বসাইছিলাম চুলার উপর, কিন্তু সেটা প্রায় 1 কেজি 1.5 কেজির উপর মতো রূপ নিল, তাহলে এটা তো অনেক বেড়ে গেল। এই দেখেন, এই ঘটনাটা ফলে কি হয়, আপনার যেই পাতিল, সেই পাতিলে কিন্তু সেটা ধারণ করে না, সেটা এক পাতিল থেকে বের হয়ে নেমে পড়ে। সেই নেমে পড়াটাকেই বলতেছে কি, সেই নেমে পড়াটাকে আমরা পৃষ্ঠ স্রোত হিসেবে দেখতেছি, অর্থাৎ পৃষ্ঠের দিক থেকে ছড়িয়ে যাওয়া, এটাকে হচ্ছে পৃষ্ঠ স্রোত আমরা বলতেছি। তো এই ঘটনাটাও এখানে ঘটে। সূর্যের কিরণের ফলে এই অঞ্চলের পানি কি হয়, এই অঞ্চলের পানি অনেকটা উত্তপ্ত হয়ে কি হয়, পৃষ্ঠস্রোতের সৃষ্টি করে। ওই যে ঘটনাটা দুধ জাল দেওয়ার ক্ষেত্রে হয়, সেই ঘটনাটা ঘটে, এটাকে আমরা পৃষ্ঠস্রোত বলতেছি। আচ্ছা, কিন্তু লক্ষ্য করেন, এটা হচ্ছে গভীর সমুদ্রের কথা, এটা হচ্ছে গভীর সমুদ্রের কথা, কিন্তু অগভীর সমুদ্রের ঘটনাটা কি ঘটে? আচ্ছা আচ্ছা, ফলে কি হয়, এখানে উপরে কি হয়, একটা পৃষ্ঠস্রোত পাইলাম, আর অগভীর সমুদ্রে কি হয় সেই বিষয়টা আমরা একটু দেখি। অগভীর সমুদ্রে কি হয়? অগভীর সমুদ্রে অধিক শীতল ও অধিক উষ্ণ অংশে পানি ঊর্ধ্বগামী ও নিম্নগামী হয়ে পরিচলন স্রোতের সৃষ্টি করে। অগভীর সমুদ্রে দেখেন, মনে করেন এই একটা সমুদ্রটা বেশি গভীর না, ফলে সূর্যের কিরণ যেহেতু একেবারে প্রায় নিচ পর্যন্ত পাচ্ছে, ফলে কি হয়, সূর্যের কিরণটা যেহেতু একেবারে নিচ পর্যন্ত পাচ্ছে, ফলে কি হয়, দেখেন এই অঞ্চলে পানিটা বেশি উত্তপ্ত হয়ে যায়, তাই না? এই অঞ্চলে পানিটা বেশি উত্তপ্ত হয়ে যায়, ফলে সে পানি বলে আমি আর উপরে থাকবো না, আমি চলে যাব, নিচে চলে যাব এবং তুমি উপরে আসো। ও নিচে গিয়া নিচে যে হচ্ছে শীতল পানি আছে, সেই পানিটাকে আবার উপরে পাঠিয়ে দেয়, সেই পানি আবার উত্তপ্ত হয়ে সে আবার নিচে যায়। এভাবে একটা পরিচলন সৃষ্টি করে, একটা পরিচলন সৃষ্টি করে। এই পরিচলনটাকে আমরা এই পরিচলনটাই মূলত স্রোত সৃষ্টি করতেছে, উপরে যাচ্ছে পানি, নিচে আসতেছে পানি। তো এই ঘটনাটা আমরা কোথায় দেখি, যখন পানি জাল দিই, পানি নিচ থেকে, এটা হচ্ছে নিচ থেকে যখন আমরা পানি জাল দিই, তখন দেখি কি, নিচের পানি যখন উত্তপ্ত হয়ে যায়, সেটা উপরে চলে যায়, ঠান্ডা শীতল পানিটাকে নিচে পাঠায়, বলে এবার তুমি ঠান্ডা হও।
এতক্ষণ তুমি গরম হও, এতক্ষণ আমি গরম হয়েছি। সে গরম, কিছুক্ষণ গরম হওয়ার পর সে আবার উপরে উঠে আবার উপরের পানিকে নিচে যেতে বলে, বলে এখন তুমি গরম হও, আমি গরম হয়ে গেছি। এই যে যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে আমরা কি বলি? এই প্রক্রিয়াটাকে আমরা বলতেছি যে পরিচালন প্রক্রিয়া। আচ্ছা, তো আমরা কিন্তু এই হচ্ছে স্রোতের কারণ নিয়ে আলোচনা করলাম। কি আমরা কিন্তু পরিচালন বলতে আরেকটা বিষয় বুঝি, দেখেন সেই বিষয়টা এখানে কানেক্ট করেন, তাইলে আপনি বুঝতে পারবেন। পরিচালন বলতে আরেকটা বিষয় কিন্তু বুঝি। পরিচালন বৃষ্টিপাতের কথা মনে আছে? কোনো একটা স্থানে যখন সূর্যকিরণ দেওয়ার ফলে সেই স্থান থেকে পানি উপরে উঠে যাচ্ছে, সেই স্থান থেকে বাষ্পীভূত হয়ে পানি উপরে উঠে যাচ্ছে, আবার নির্দিষ্ট উচ্চতায় ওঠার পর সেই পানি শীতল হয়ে আবার নেমে আসতেছে। অর্থাৎ একটা সময় কি হচ্ছে, একটা সময় জলীয় বাষ্প উপরে উঠে যাচ্ছে, আবার আরেকটা সময় জলীয় বাষ্প ঠান্ডা হয়ে নিচে চলে আসতেছে। এই উপরে যাওয়া নিচে আসা, এটা কিন্তু একটা পরিচলন, এটাকে বলা হয় পরিচলন। এই তাই আমরা এই বৃষ্টিপাতের এর ফলে যে বৃষ্টিপাত হয় ওর নামও কিন্তু আমরা পরিচলন বৃষ্টিপাত দিয়েছি। তো এ হচ্ছে আমাদের সমুদ্রের স্রোতের কারণগুলা। তো স্রোতের কারণগুলো খুব ইন্টারেস্টিং। খ নম্বর প্রশ্নে যে কোনো একটা কারণ ব্যাখ্যা করতে বলতে পারে, বা বলতে পারে সমুদ্র স্রোত কি, এবং সমুদ্র একটা বা দুইটা সমুদ্র স্রোত উল্লেখ করো, কারণ উল্লেখ করো। অথবা বলতে পারে সমুদ্র স্রোত কি কি হইতে পারে সেই তালিকাটা দাও। এ হচ্ছে খ নম্বর একটা কোশ্চেন হইতে পারে। এবার আমরা গ এবং ঘ নম্বর প্রশ্নের দিকে আগাবো। তো গ এবং ঘ নম্বর প্রশ্নে কি কি আসে? মহাসাগরগুলোর প্রধান সমুদ্র স্রোত। এখানে আমরা অবশ্যই আলোচনা করব দুইটা মহাসাগর নিয়ে, একটা হচ্ছে আটলান্টিক মহাসাগর, একটা হচ্ছে ভারত মহাসাগর। তো মহাসাগরগুলোর স্রোত নিয়ে আমরা আলোচনা করি, চলো। আটলান্টিক মহাসাগরীয় স্রোত, আমরা আটলান্টিক মহাসাগরের যে স্রোত দেখব সেটাকে আটলান্টিক মহাসাগরীয় স্রোত বলবো অবশ্যই। তো আটলান্টিক মহাসাগরের স্রোতকে আবার দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে উত্তর ভাগ, একটা হচ্ছে দক্ষিণ ভাগ। উত্তর ভাগকে বলবো উত্তর আটলান্টিক স্রোত, নিচের ভাগটা দক্ষিণ ভাগটাকে বলবো দক্ষিণ আটলান্টিক স্রোত। দেখো, স্রোতের যে আলোচনা, সে আলোচনাটা খুবই মজার, কিন্তু ধৈর্য লাগবে প্রচুর পরিমাণে, এবং এই শক্ত হয়ে বসতে হবে, তাছাড়া হচ্ছে এই আলোচনাটা তোমার মাথায় যাবে না। স্রোতের আলোচনা খুবই ইন্টারেস্টিং, খুবই মজার আলোচনা। যদি হচ্ছে তুমি স্রোতের অধ্যায় থেকে প্রশ্ন করো তাহলে 95% মার্ক পাওয়ার তোমার সম্ভাবনা আছে। ভূগোল হচ্ছে এমন একটা বিষয় যেটা তোমাকে 95% মার্ক এনে দিতে পারে। তাহলে আমরা হচ্ছে আলোচনা করতেছিলাম উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। আমরা যেহেতু আটলান্টিক মহাসাগরীয় স্রোতকে দুই ভাগে ভাগ করছি, একটা ভাগ পড়ব উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত। তো উত্তর আটলান্টিক মহাসাগরে কয়টা স্রোত আছে, এই স্রোত সৃষ্টি হইল কেন, দেখো কয়টা বিষয়। কেন সৃষ্টি হইল স্রোত, তোমাকে কি কি জানতে হবে। স্রোতের নামটা কি, প্রথম একটা বিষয়, স্রোতের নামটা কি। তারপরে কেন সৃষ্টি হইল, সেটা কি শীতল স্রোত নাকি উষ্ণ স্রোত, শীতল নাকি উষ্ণ স্রোত, সেটা শীতল নাকি উষ্ণ স্রোত, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেই স্রোতটা, দিক, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে ওই স্রোতটা, কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, এই বিষয়গুলা। তাহলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা জানতে হলে তোমাকে মানচিত্র অর্থাৎ ম্যাপ ব্যবহার করতে হবে অবশ্যই। তাহলে তোমাকে তিনটা জিনিস জানতে হবে। ওই স্রোতের সৃষ্টি হওয়ার কারণ কি, এক, ওই স্রোতের নামটা কি, দুই, ওই স্রোত শীতল না উষ্ণ সেটা জানতে হবে, এবং 4 নম্বর পয়েন্টে জানতে হবে ওই স্রোত কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। একেবারেই সহজ আলোচনা, যদি মজা না লাগে তাইলে বইলো, তুমি শক্ত করে খালি বসো। আচ্ছা, তো আমরা এই ভাগগুলা প্রথমে দেখব। এ হচ্ছে আমাদের, আগে হচ্ছে আমরা এই আটলান্টিক মহাসাগর সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। আটলান্টিক মহাসাগর কোনটা, আমরা এইটা জানি হচ্ছে এটা হচ্ছে কি দক্ষিণ, আমরা হাত দিয়ে আঁকছি, তোমরাও আঁকবা, একেবারে এক্স্যাক্টলি যে আঁকা লাগবে তেমন না। তো দক্ষিণ যে এই যে যে এই যে যে মহাদেশ, উত্তর আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশ, দক্ষিণ আমেরিকা মহাদেশের কোন পাশে, পূর্ব পাশ, ডান পাশটা হচ্ছে পূর্ব পাশ, পূর্ব পাশে হচ্ছে আটলান্টিক মহাসাগর। অথবা বলতে পারো দক্ষিণ এবং উত্তর দুইটাকে একসাথে বলতে পারো আমেরিকা মহাদেশের পূর্ব পাশে আটলান্টিক মহাদেশের অবস্থান, তাই না? ইজি একটা বিষয়। আবার এদিক থেকে তুমি বলতে পারো যে ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের পশ্চিম পাশে, ইউরোপ এবং আফ্রিকা মহাদেশের পশ্চিম পাশে আটলান্টিক মহাসাগর অবস্থিত। আচ্ছা, এই মহাসাগরটা কেন গুরুত্বপূর্ণ, দেখো এর দুই পাশে বিশ্বের সেরা সেরা দেশগুলো অবস্থান। এই দেখো, এখানে ইউরোপ, এখানে হচ্ছে এই যুক্তরাষ্ট্র, এখানে ব্রাজিল, আর্জেন্টিনা থেকে ইকুয়েডর থেকে শুরু করে গুরুত্বপূর্ণ দেশগুলো এখানে অবস্থান। এর ফলে এই দেশগুলো একজন আরেকজনের সাথে বাণিজ্য করার ফলে এই
বাণিজ্য করতে যেহেতু তাদের একটা যোগাযোগ ব্যবস্থা প্রয়োজন, আর যেহেতু যোগাযোগের মাধ্যম হিসেবে পানিপথ জলপথ খুবই গুরুত্বপূর্ণ, তাই এই অঞ্চলটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমরা সরাসরি চলে যাই, স্রোতে চলে যাই। তো আমরা শুরুতে উত্তর আটলান্টিক স্রোত দেখব। উত্তর আটলান্টিক স্রোত দেখো, এটা হচ্ছে 0 ডিগ্রি, তাই না? এটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখার উত্তরে উত্তর আটলান্টিক মহাসাগর, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণ আটলান্টিক মহাসাগর। তা আমরা প্রথমে উত্তর আটলান্টিক মহাসাগর দেখব, চলো। তো শুরুতে আমরা যে বিষয়টা দেখব উপসাগরীয় স্রোত, প্রথম স্রোতটা আমরা দেখি। আচ্ছা চলো। আচ্ছা, আমরা কি দেখব প্রথমে? উপসাগরীয় স্রোত, প্রথম স্রোতের নাম। তো এই স্রোতটা সৃষ্টি হইল কিভাবে? দেখো, এখানে একটা স্রোতের সৃষ্টি হয়েছিল। আমরা কোন কালিটা ব্যবহার করতে পারি? আচ্ছা, এখানে একটা স্রোতের সৃষ্টি হয়েছিল, সেই স্রোতের নামটা কি? এদিক থেকে একটা স্রোত, এই স্রোতটা আমরা দক্ষিণ আটলান্টিক মহাসাগরে দেখতে পাবো। এই স্রোতটাকে বলা হয় দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই স্রোতটার নাম কি? দক্ষিণ নিরক্ষীয় স্রোত। এই স্রোতটা যখন এখানে বাধাপ্রাপ্ত হয়, বাধাপ্রাপ্ত হয়ে এটা হচ্ছে দক্ষিণ আমেরিকা। তো দক্ষিণ আমেরিকার কোন উত্তর উপকূল দিয়ে, দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে সে কোন দিকে চলে যায়? দক্ষিণ আমেরিকার উত্তর উপকূল দিয়ে সে ক্যারিবিয়ান, এটা হচ্ছে ক্যারিবিয়ান অঞ্চল। এই অঞ্চলটার নাম কি? ক্যারিবিয়ান অঞ্চল, ক্যারিবিয়ান। আচ্ছা, এই ক্যারিবিয়ান অঞ্চল দিয়ে সে চলে যায়, বা এই অঞ্চলটাকে ওয়েস্ট ইন্ডিজ বলা হয়, পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলা হয়। ক্যারিবিয়ান অঞ্চল দিয়ে এই স্রোতটা যখন চলে যাইতেছিল, তখন সেই তারপরে কোন দিকে যায়? এই মেক্সিকো উপসাগর, এটা হচ্ছে মেক্সিকো উপসাগর। এই মেক্সিকো উপসাগর অতিক্রম করে এই পর্যন্ত যে স্রোতটা যায়, সেই স্রোতটাকে আমরা বলি উপসাগরীয় স্রোত। এখান থেকে এই উপসাগরীয় স্রোতের উৎপত্তি হইল কোথা থেকে? দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে এটার উৎপত্তি হইল। যেহেতু নিরক্ষরেখার কাছে, তাই এই স্রোতটা হচ্ছে শীতল না উষ্ণ? অবশ্যই উষ্ণ। তাহলে আমরা নাম জানলাম এবং দিক জানলাম, কোথা থেকে কোন দিক যাচ্ছে, সে কোন দিক থেকে কোন দিক যাচ্ছে। এই এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে উৎপত্তি তার হওয়ার পর দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূল দিয়ে ক্যারিবিয়ান অঞ্চল এবং মেক্সিকো অঞ্চল হয়ে ইউরোপের দিকে রওনা শুরু করলো সেই স্রোতটা। এই স্রোতটাকে আমরা বলতেছি উপসাগরীয় স্রোত। আমাদের 1 নম্বর স্রোত পাইলাম, উপসাগরীয় স্রোত, যেটা একটা উষ্ণ স্রোত, যেটার উৎপত্তি হয়েছে কোথা থেকে? দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে। আমরা পরবর্তী আলোচনায় দেখব এই স্রোত থেকে আরো 3টা স্রোতের উৎপত্তি হয়েছে। এই স্রোত থেকে আরো 3টা স্রোতের উৎপত্তি হয়েছে। আচ্ছা, তো এখানে আমরা একটু কি দেখাইছি, দেখেন এখানে আমরা কি দেখাইছি। ওই যে আমরা একটু আগে একটা দেখলাম, একটা স্রোত এই দিক থেকে, একটা স্রোত এখান থেকে উৎপন্ন হয়ে এই দিকে যেতে লাগলো, তাই না? এদিকে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হইলো তার। তো কেন সে ওই দিকে গেল সেটা দেখানোর জন্য আমরা আপনাদের বলেছিলাম যে বায়ুর প্রবাহটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে উত্তর পূর্ব অয়ন বায়ুটা হচ্ছে নিরক্ষরেখার দিকে আসতেছে, অর্থাৎ এই বায়ুর ফলে যে স্রোত সৃষ্টি হবে, অবশ্যই সেই স্রোত কোন দিকে যাবে? সেই স্রোত যাবে পশ্চিম দিকে, হাতের বাম হচ্ছে পশ্চিম দিক। আর পশ্চিমা বায়ুর ফলে এই 23 ডিগ্রি পরে যে অঞ্চলটা, এই পশ্চিমা বায়ুর ফলে যে স্রোতটা সৃষ্টি হবে, সেই স্রোতটা যাবে হচ্ছে পূর্ব দিকে, তাই না? তাই এই স্রোতটা, এই যে উপসাগরীয় স্রোতটা অনেকটা পূর্ব দিকে চলে গেছিল, উপসাগরীয় স্রোতটা অনেকটা পূর্ব দিকে চলে গেছিল। আচ্ছা, এই ব্যাখ্যাটা সবসময় আসবে যে আমাদের এই স্রোতগুলো হওয়ার কারণ কি কি? 2টা কারণ দেখাবো। একটা হচ্ছে এই বায়ুর যে পথ, বায়ুর যে চলার পথ, সে চলার পথটা, অর্থাৎ অয়ন বায়ু, প্রত্যয়ন বায়ু, বা যেটাকে আমরা পশ্চিমা বায়ু হিসেবে চিনি সেটাকে প্রত্যয়ন বায়ু বলা হয়। অয়ন বায়ু, প্রত্যয়ন বায়ু বা পশ্চিমা বায়ু, আর এটা হচ্ছে মেরু বায়ু। এই 3টা বায়ুর প্রভাবে কিভাবে সমুদ্র স্রোত হচ্ছে এবং পৃথিবীর ঘূর্ণন গতির কারণে সমুদ্র স্রোত হচ্ছে, এই 2টা কারণ উল্লেখ করে আমরা সমুদ্র স্রোতকে ব্যাখ্যা করব। আচ্ছা, তো আমরা প্রথমে কি পাইলাম? উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোতটা আমরা আলোচনা করলাম। দ্বিতীয়ত আমাদের যে বিষয়টা আলোচনা করা দরকার সেটা হচ্ছে উপসাগরীয় স্রোত থেকে 3টা স্রোত বের হবে। একটা হচ্ছে ক্যানারি স্রোত, আচ্ছা, একটা হচ্ছে ক্যানারি স্রোত, আর আরেকটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত, আর পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। আচ্ছা, ক্যানারি স্রোত কোনটা সেটা আমরা একটু দেখে নিই। আমরা বলতেছিলাম যে একটা স্রোত তৈরি হয়েছে, সে স্রোতের নাম কি? সে স্রোতের নাম হচ্ছে উপসাগরীয় স্রোত। এই স্রোতটাকে আমরা দেখাচ্ছিলাম কি হিসাবে? উপসাগরীয় স্রোত। দ্বিতীয় এখানে এই স্রোতটা যখন
এই স্রোতের একটা অংশ এই এটা হচ্ছে পর্তুগালের অংশ, ইউরোপের অংশে। এই ইউরোপের অংশের দিকে এসে এটা কি হইলো, এই ইউরোপের অংশের দিকে এসে সে কি করলো, সে এই দিকে চলে গেল, দক্ষিণের দিকে চলে গেল। এখন সে দক্ষিণের দিকে কেন চলে আসলো, এটাকে আমরা বলতেছি ক্যানারি স্রোত। এই স্রোতটা পশ্চিম দিকে গিয়ে ইউরোপের নিকটবর্তী হয়ে সে আবার চলে আসলো কোথায়, সে নিচের দিকে চলে আসলো, দক্ষিণ দিকে চলে আসলো। এখন এই স্রোতটা দক্ষিণ দিকে চলে আসলো কেন, বা এই দিকে আসার তার একটা প্রবণতা কেন, ওই যে কোন স্রোত, অয়ন বায়ুর প্রবণতা সে এই দিকে চলে আসলো। এটাকে বলতেছে আমরা ক্যানারি স্রোত। আরেকটা স্রোত কি করলো, আরেকটা স্রোত হচ্ছে এই অঞ্চল দিয়ে চলে গেল উত্তর দিকে, একেবারে উত্তরে বাল্টিক সাগরের আগ পর্যন্ত চলে গেল। এটাকে আমরা উত্তর আটলান্টিক স্রোত বলতেছি, উত্তর আটলান্টিক স্রোত। এই উপসাগরীয় স্রোত থেকে আরেকটা স্রোত তৈরি হইলো, উপসাগরীয় স্রোত থেকে আরেকটা স্রোত তৈরি হইলো। সেই স্রোতটা আইসল্যান্ডের দক্ষিণ পাশ দিয়ে চলে গেল এই এই পর্যন্ত, এদিক দিয়ে চলে গিয়ে এদিক দিয়ে চলে গেল। আচ্ছা, এখন কোন দিক থেকে কোন দিকে গেল সেই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। প্রথম আমরা ক্লিয়ার হব উপসাগরীয় স্রোত। এই উপসাগরীয় স্রোত থেকে তিনটা স্রোত সৃষ্টি হইলো, আমরা নাম জানি। একটা হইলো ক্যানারি স্রোত, একটা হইলো উত্তর আটলান্টিক স্রোত, আরেকটার নাম কি, আরেকটার নাম হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। এই তিনটা স্রোত সৃষ্টি হয়েছে। আচ্ছা, তিনটা স্রোতই কিন্তু স্রোতের উৎসই কিন্তু উষ্ণ স্রোত। ফলে এই অঞ্চলগুলা এই স্রোতগুলা সৃষ্টি হওয়ার ফলে এই অঞ্চলগুলোর যে জলবায়ু, সেই জলবায়ুটা অনেকটা লাভবান হয়, এই যে অনেকটা মৎস্য চাষের জন্য উপযোগী হয় এই অঞ্চলগুলোর জলবায়ু। কেন? কারণ হচ্ছে উপসাগরীয় স্রোতটা হচ্ছে উষ্ণ স্রোত, এই উষ্ণ স্রোত থেকে এই তিনটা স্রোত উৎপন্ন হওয়ার কারণে তারা এই সুবিধাটা পায়। আচ্ছা, তো আমরা জানলাম এই স্রোতটা হচ্ছে উষ্ণ না শীতল, সে বিষয়টা আমরা জানলাম। তারপরে আমরা কি জানবো, দেখো এর একটা অংশ কোন বায়ুর প্রভাবে, এর একটা অংশ অয়ন বায়ুর প্রভাবে দক্ষিণ দিকে অগ্রসর হয়, দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয় একটা বায়ু, ক্যানারি অঞ্চলের নিকট দিয়ে এই প্রবাহিত হয়। বা তোমরা হচ্ছে শর্টকাটে এই বিষয়টা বলবা যে এটা হচ্ছে আফ্রিকা মহাদেশ। আফ্রিকা মহাদেশের কোন পাশ দিয়ে এটা প্রবাহিত হয়েছে, আফ্রিকা মহাদেশের পশ্চিম পাশ। আফ্রিকা মহাদেশের পশ্চিম পাশ দিয়ে এই অঞ্চলটা ক্যানারি অঞ্চল দিয়ে এই এই যে স্রোত, এই স্রোতটা প্রবাহিত হওয়ার কারণে এর নাম হচ্ছে কি ক্যানারি স্রোত। আচ্ছা, আমরা একটু দেখে আসি। আমরা প্রথমে পাইলাম কি হচ্ছে ক্যানারি স্রোত। আচ্ছা, দ্বিতীয়ত আমাদেরকে বলতেছে কোন স্রোতের কথা, দ্বিতীয়ত আমাদেরকে বলতেছে উত্তর আটলান্টিক স্রোতের কথা। বলতেছে যে উপসাগরীয় স্রোতের যে শাখাটি পশ্চিমা বায়ু দ্বারা তাড়িত হয়ে আটলান্টিক মহাসাগরের উত্তর দিকে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ও নরওয়ের উপকূলের দিকে অগ্রসর হয়েছে, সেই স্রোতটিকে আমরা আটলান্টিক স্রোত বলতেছি। তা আটলান্টিক স্রোত কোনটা, এই উপসাগরীয় যে স্রোত, এই স্রোতটা কি করলো, উপসাগরীয় স্রোত তিনটা ভাগে ভাগ হইলো। একটা ভাগ হচ্ছে নিচে আফ্রিকার নিকটে চলে আসলো, আফ্রিকার পশ্চিম পাশ দিয়ে দক্ষিণ দিকে অগ্রসর হইলো অয়ন বায়ুর কারণে, এটাকে আমরা ক্যানারি স্রোত বলি। আরেকটা স্রোত হচ্ছে এই যে এটা হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ, এই অঞ্চলটা হচ্ছে কি ব্রিটিশ দ্বীপপুঞ্জ, এই ব্রিটিশ দ্বীপপুঞ্জের এই পাশ দিয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জ হয়ে সে উত্তর দিকে চলে গেল, ব্রিটিশ দ্বীপপুঞ্জ হয়ে সে উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে উত্তর দিকে চলে গেল। ফলে উত্তর দিকে চলে যাওয়ার ফলে এই স্রোতটাকে আমরা নামকরণ করছি উত্তর আটলান্টিক স্রোত। আচ্ছা, এই কথাটাই ওখানে উল্লেখ করছে। আচ্ছা, আরেকটা বিষয়, পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত কি বলছে, উষ্ণ উপসাগরীয় স্রোতের তৃতীয় শাখাটি আইসল্যান্ডের পশ্চিম পার্শ্ব দিয়ে পশ্চিম দিক দিয়ে বেঁকে গ্রিনল্যান্ডের দক্ষিণে ফেয়ারওয়েল অন্তরীপে অতিক্রম করেছে। আচ্ছা, এই বিষয়টা কি, এখানে দেখেন এই যে উপসাগরীয় স্রোতের একটা অংশ কি করছে, এইটা হচ্ছে আইসল্যান্ডের পশ্চিম পাশ, এটা আইসল্যান্ডের পশ্চিম পাশ দিয়ে কি বলছে ফেয়ারওয়েল, এটা হচ্ছে ফেয়ারওয়েল অঞ্চল, সে ফেয়ারওয়েল অঞ্চল অতিক্রম করে সে ব্যাফিন সাগর, এটা হচ্ছে ব্যাফিন সাগর, এই অঞ্চলটা হচ্ছে ব্যাফিন সাগরের দিকে অগ্রসর হয়েছে। তাহলে হচ্ছে আমরা তিনটা স্রোত পাইলাম। ইতিমধ্যে আমরা চারটা স্রোত পাইছি, একটা হচ্ছে উত্তর আটলান্টিক মহাসাগরের চারটা স্রোত, একটা হচ্ছে উপসাগরীয় উষ্ণ স্রোত ক্যানারি স্রোত, আর আরেকটা হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত, আরেকটা হচ্ছে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। এখানে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত কেন বলা হলো, এইটা হচ্ছে গ্রিনল্যান্ড, এটা হচ্ছে গ্রিনল্যান্ড, এটা একটা উপদ্বীপ।
এটা একটা হচ্ছে উপদ্বীপ না, এটা হচ্ছে একটা দ্বীপ। এই দ্বীপের পশ্চিম পাশ না এই অঞ্চলটা, যেহেতু পশ্চিম পাশের দিকে চলে গেছে তাই একে বলা হয়েছে, এই স্রোতটাকে আমরা নামকরণ করছি পশ্চিম আটলান্টিক স্রোত। আচ্ছা, তো একটা বিষয়, মজার বিষয় হচ্ছে যে এই স্রোতটা, ক্যানারি স্রোতটা উষ্ণ হওয়ার কথা ছিল, কিন্তু ক্যানারি স্রোতটা উষ্ণ হইতে পারে নাই। কেন উষ্ণ হইতে পারে নাই? ক্যানারি স্রোতটা একটা শীতল স্রোত, এটা একটা বিশেষ প্রশ্ন। ক্যানারি স্রোতটা শীতল স্রোত, কেন শীতল স্রোত সেই বিষয়টা নিয়ে আমরা সামনে আলোচনা করব। আচ্ছা, আমাদের আচ্ছা এই অংশটা আমরা দেখছি, তারপর আমরা দেখব উত্তর নিরক্ষীয় স্রোত। উত্তর নিরক্ষীয় স্রোত এবং সুমেরু স্রোত, এই দুইটা স্রোত নিয়ে আমরা একটু আলোচনা করি। উত্তরে নিরক্ষীয় স্রোত। আচ্ছা চলো, আমরা জানি যে উত্তর দিকের যে স্রোত, সে স্রোতটা কোন দিকে অতিবাহিত হয়েছে। যেহেতু হচ্ছে এই দিক থেকে বায়ুটা প্রবাহিত হওয়ার কথা, অয়ন বায়ুটা এই দিকে, তাই না? অয়ন বায়ু এই দিক থেকে এই দিকে প্রবাহিত হওয়ার কথা। ফলে এইখানে যে স্রোত সৃষ্টি হবে, সেই স্রোতটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়ার একটা প্রবণতা লাভ করবে, তাই না? হ্যাঁ, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যাওয়ার একটা প্রবণতা লাভ করে। আমরা দেখছি যে ক্যানারি স্রোতের একটা অংশ এই পর্যন্ত আসলো, এসে একটা অংশ কি হইল, একটা অংশ পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর, নিরক্ষরেখা বরাবর পূর্ব থেকে পশ্চিম দিক অঞ্চলে ছুটে গেল। এই স্রোতটাকে আমরা উত্তর নিরক্ষীয় স্রোত বলতেছি, উত্তরের নিরক্ষীয় স্রোত বলতেছি। উত্তর আটলান্টিক মহাসাগরের এটা হচ্ছে উত্তরের নিরক্ষীয় স্রোত। অবশ্যই এই স্রোতের নাম জানার পর আমাদের জানতে হবে এটা শীতল না উষ্ণ। অবশ্যই যেহেতু নিরক্ষরেখার পাশে, তাই এটা হচ্ছে একটা উষ্ণ স্রোত। আচ্ছা, এটা একটা উষ্ণ স্রোত, কেননা নিরক্ষরেখার পাশে হয়, প্রচণ্ড তাপমাত্রা সে পাইছে, এই জন্য সে একটা উষ্ণ স্রোত। সূর্যের কিরণ যেহেতু এখানে সরাসরি পড়ে। আচ্ছা, তো এই স্রোতটা সামনে অগ্রসর হইতে 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 এখান থেকে যে একটা স্রোত ছিল, উপসাগরীয় স্রোত সৃষ্টি হওয়ার পিছনে কারণ ছিল, সেই স্রোতের সাথে মিলে যায়। এই ব্যাখ্যাটা এখানে দেওয়া হবে, এই আর কি। তো আমরা আরেকটা স্রোত দেখতে পাইতেছিলাম, সুমেরু স্রোত। সুমেরু স্রোত কি বলতেছে দেখো, উত্তর মহাসাগর হতে আগত দুটি স্রোত গ্রিনল্যান্ডের উভয় পাশ দিয়ে আটলান্টিক মহাসাগরে প্রবেশ করেছে। এই দুটি স্রোত শীতল স্রোত। এই দুটি স্রোতের যে স্রোতটি উত্তর আটলান্টিক স্রোতের নিচ দিয়ে পর্তুগালের নিকট দিয়ে ক্যানারি স্রোতের সাথে মিলিত হয়, তাকে শীতল স্রোতে পরিণত করেছে। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা ইতিমধ্যে কয়টা স্রোত সম্পর্কে জানলাম সেটা আগে জানো। ইতিমধ্যে আমরা জানলাম যে এই যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে একটা স্রোতের তৈরি হইল, সেই স্রোতের নাম দিলাম আমরা কি স্রোত? সেই স্রোতের নাম হচ্ছে উপসাগরীয় স্রোত, এবং এটা একটা উষ্ণ স্রোত। সেই স্রোত থেকে একটা স্রোত সৃষ্টি হয়েছে, যেটা হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জ দিয়ে গিয়ে ইউরোপের উত্তর দিকে চলে গেছে। সেটাকে আমরা বলতেছি উত্তর আটলান্টিক স্রোত। এখানে একটা স্রোত পাইছি, আর এখানে আরেকটা স্রোত পাইলাম, 2 নম্বর স্রোত, উত্তর আটলান্টিক স্রোত। এখানে আরেকটা স্রোত পাইছি, একটা স্রোত এই অঞ্চল দিয়ে ঘুরে নিচের দিকে চলে আসছে, যাকে আমরা ক্যানারি স্রোত নামে চিনি, 3 নম্বর একটা স্রোত, ক্যানারি স্রোত। এই দিক থেকে আরেকটা স্রোত চলে গেছে, আরেকটা স্রোত গ্রিনল্যান্ড হয়ে গ্রিনল্যান্ডের যে ব্যাফিন সাগর আছে, ব্যাফিন সাগর পর্যন্ত চলে গেছে। এটাকে আমরা গ্রিনল্যান্ডের পশ্চিমে হওয়ায় পশ্চিম স্রোত বলতেছে, এটাকে পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত বলতেছে। তাহলে আমরা টোটাল 4টা স্রোত পেয়ে গেলাম। এ হচ্ছে এখান থেকে উৎপন্ন এটা। আচ্ছা, তারপরে যে স্রোত নিয়ে আমরা আলোচনা করব, সেই স্রোতগুলা কোথা থেকে আসছে? উত্তর থেকেও কিছু স্রোত আসছে। এই উত্তর থেকে অর্থাৎ উত্তর অঞ্চল থেকে কিছু স্রোত আসছে, কেননা উত্তর থেকে কিন্তু মেরুবায়ু আমাদের দিকে আসার কথা। মেরুবায়ুর প্রভাবে উত্তর দিক থেকে 2টা স্রোত আমাদের কাছে আসবে। একটা স্রোত এই গ্রিনল্যান্ড দ্বীপের পূর্ব পাশ দিয়ে আসবে, আরেকটা স্রোত গ্রিনল্যান্ড দ্বীপের পশ্চিম পাশ দিয়ে আসবে। তাইলে এই উত্তর মেরু থেকে কয়টা স্রোত পাবো? 2টা স্রোত। এই কথাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, উত্তর মেরু থেকে একটা স্রোত এই মেরুবায়ুর প্রভাবে কি করে, সে মেরুবায়ুর প্রভাবে আমাদের দিকে আসতে থাকে, অর্থাৎ এই দক্ষিণ দিকে আসতে থাকে যখন সে, তখন কি করে, এখানে একটা স্রোত আছে না, তার নাম হচ্ছে উত্তর আটলান্টিক স্রোত। এই উত্তর আটলান্টিক স্রোতের নিচ দিয়ে আসতে থাকে, নিচ দিয়ে এসে এই ক্যানারি স্রোতের সাথে মিলিত হয়, ক্যানারি স্রোতকে শীতল স্রোতে পরিণত করে। আমরা বলছিলাম না ক্যানারি স্রোত উষ্ণ স্রোত হওয়ার কথা, কিন্তু শীতল স্রোত হয়ে গেছে। কেন শীতল স্রোত হয়ে গেছে? কেননা এখান দিয়ে যে একটা সুমেরু স্রোতটা, এখান থেকে যে একটা স্রোতের উৎপন্ন হয়েছে, সেই স্রোতটা হচ্ছে কি, এই অবশ্যই মেরু অঞ্চল থেকে সৃষ্টি হওয়ার কারণে এই স্রোতটা হচ্ছে শীতল স্রোত।
এই স্রোতটা যখন উত্তর আটলান্টিক স্রোতের নিচ দিয়ে আন্তঃস্রোত হয়ে নিচ দিয়ে যখন ক্যানারি স্রোতের সাথে মিলিত হইল, তখন ক্যানারি স্রোতটা শীতল স্রোত হয়ে গেল। এ হচ্ছে ক্যানারি স্রোত শীতল হওয়ার একটা কারণ। তাহলে এখানে আমরা আরেকটা স্রোত পাইলাম, আমাদের 5 নম্বর আরেকটা স্রোত পাইলাম, যে স্রোতের নাম হচ্ছে সুমেরু স্রোত। কেন সুমেরু স্রোত? কেননা এটা সুমেরু অঞ্চল থেকে উৎপন্ন হওয়া স্রোত। আচ্ছা, তা আমরা নাম জানলাম সুমেরু স্রোত। তো এই স্রোতটা কেন তৈরি হইলো? এই স্রোতটা তৈরি হওয়ার পিছনে হচ্ছে মেরু বায়ুর একটা প্রভাব আছে। আমরা জানি না মেরু বায়ু আছে, যেটা হচ্ছে উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে আছে, দেখো তো উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে আছে, বেঁকে দক্ষিণ দিকে আসতেছে। তো এর ফলে যে স্রোতটা মেরু বায়ু, অর্থাৎ সরাসরি বলবা যে মেরু বায়ুর প্রভাবে সুমেরু স্রোতটা বের হয়েছে, ওখান থেকে সুমেরু স্রোতটা উৎপন্ন হয়েছে। আর যেহেতু ওই অঞ্চলটা হচ্ছে বরফাচ্ছন্ন বা সূর্যের কিরণটা তীর্যকভাবে পড়ে, তাই এই যে স্রোত, এই স্রোতটা কি উষ্ণ হবে নাকি শীতল হবে, সেটা তোমাদের কাছে প্রশ্ন। আর এই শীতল স্রোতটা যখন উপসাগরীয় এই যে উত্তর আটলান্টিক স্রোতের নিচ দিয়ে এসে ক্যানারি স্রোতের সাথে মিলিত হইলো, তখন সেই ক্যানারি স্রোতকেও শীতল করে ফেললো। এই হচ্ছে আমাদের মোটামুটি 5টা স্রোত পেয়ে গেছি। তো ক্যানারি স্রোতের একটা অংশ আমরা দেখলাম, একটা অংশ, বা এটা দুইভাবে বলতে পারো। ক্যানারি স্রোতের একটা অংশ এইভাবে, আরেকটা হচ্ছে দেখো পৃথিবীর আবর্তন গতির কারণে কিন্তু পৃথিবী খালি ঘুরতেছে, ঘোরার ফলে এই অঞ্চল থেকে এই অঞ্চলে, এই অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একটা স্রোত যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি হয়েছে, একটা স্রোত। আর যেহেতু এখানে আরেকটা বায়ুরও কাজ করে, সেই বায়ুটা হচ্ছে অয়ন বায়ু। অয়ন বায়ুটা কোন দিক থেকে কাজ করতেছে? অবশ্যই উত্তর গোলার্ধে হচ্ছে ডান দিকে বেঁকে আছে, এদিকে বেঁকে, অর্থাৎ এই দিক থেকে এই দিক, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অয়ন বায়ু যাচ্ছে। ফলে এখানে একটা স্রোতের সৃষ্টি হচ্ছে। সেই স্রোতের নাম কি? উত্তর নিরক্ষীয় স্রোত। আচ্ছা, প্রথম হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোতের দিকটা কি? উত্তর নিরক্ষীয় স্রোতের দিকটা হচ্ছে, সে হচ্ছে তৈরি হয়েছে ক্যানারি স্রোত বা পৃথিবীর আবর্তন গতির ফলে তৈরি হয়ে পৃথিবীর পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বরাবর সে চলে যাচ্ছিল, এই উত্তর নিরক্ষীয় স্রোত। পরবর্তী প্রশ্ন হচ্ছে উত্তর নিরক্ষীয় স্রোতের কি শীতল নাকি উষ্ণ? অবশ্যই শীতল, উষ্ণ। কেন উষ্ণ? কেননা হচ্ছে এই নিরক্ষরেখার আশেপাশে যে স্রোতগুলো তৈরি হবে, সেই স্রোতগুলো হবে কি? উষ্ণ স্রোত, কেননা এখানে সূর্যের আলো খুব তীব্রভাবে পড়ে। তাইলে আমরা হচ্ছে এটা নিয়ে আমরা 6টা পেয়ে গেলাম, 6টা স্রোত পেয়ে গেলাম। আচ্ছা, ইতিমধ্যে আমরা 6টা স্রোত পেয়ে গেছি। আচ্ছা, আমাদের পরবর্তী আলোচনা, আমরা পরবর্তীতে দেখব ল্যাব্রাডোর স্রোত। ল্যাব্রাডোর স্রোতটা কি আর গিনি স্রোতটা কি, এটা একটু দেখবো। চলো ল্যাব্রাডোর স্রোত আর গিনি স্রোতটা দেখে আসি। তা আমরা আবারও একটু রিকল করব, আমাদের রিকল করতে হবে প্রচুর। এখান থেকে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, যে স্রোতটা আমরা পড়ি নাই, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে পড়ব, এই স্রোতটা এই অঞ্চলটার নাম হচ্ছে, এই যে এখানে যে ভূমিটার নাম হচ্ছে সেন্ট রক বলা হয়, গুরুত্বপূর্ণ কিন্তু এটা। এই অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে 2টা শাখা হয়েছে, যার একটা শাখা মেক্সিকো উপসাগর হয়ে ইউরোপ মহাদেশের দিকে চলে গেছে, যাকে আমরা উপসাগরীয় কি বলি? উপসাগরীয় স্রোত বলি। তার একটা শাখা ব্রিটিশ দ্বীপপুঞ্জ হয়ে ইউরোপের উত্তর দিকে চলে গেছে, যাকে আমরা বলি উত্তর আটলান্টিক স্রোত। আরেকটা শাখা চলে গেছে এই পর্তুগাল হয়ে এই ইউরোপের পশ্চিম দিক হয়ে ক্যানারি অঞ্চল দিয়ে চলে গেছে, যাকে আমরা ক্যানারি স্রোত বলি। আরেকটা অঞ্চল এই আইসল্যান্ডের পশ্চিম পাশ দিয়ে গ্রিনল্যান্ডের পশ্চিম পাশে চলে গেছে, বেফিন সাগরে চলে গেছে, যাকে আমরা কি বলি? এই স্রোতটাকে আমরা বলি এই স্রোতটাকে আমরা কি বলি? পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত হিসেবে আমরা জানি। এই হচ্ছে আরেকটা স্রোত, এখান থেকে এই ক্যানারি স্রোত এবং পৃথিবীর আবর্তন গতির ফলে সৃষ্টি হয়েছে, এবং যেটা পূর্ব দিক থেকে পশ্চিম দিকে চলে গেছে, একটা উষ্ণ স্রোত, যাকে আমরা উত্তর নিরক্ষীয় স্রোত বলি। উত্তর নিরক্ষীয় স্রোত, এই হচ্ছে আমাদের স্রোতের একটা চিত্র। আচ্ছা, এখানে একটা বিষয় লক্ষ্য করো, এই হচ্ছে আমাদের স্রোতের একটা চিত্র। তো আমরা কিন্তু জানি যে উত্তর দিক থেকে 2টা স্রোত আসার কথা। তার একটা স্রোত হইল এই যে গ্রিনল্যান্ড, এটা হচ্ছে গ্রিনল্যান্ডের পূর্ব পাশ দিয়ে একটা স্রোত, শীতল স্রোত, মেরুবায়ুর প্রভাবে এই হচ্ছে ক্যানারি স্রোতের সাথে মিলিত হয়েছে, যে কারণে ক্যানারি স্রোতটা হচ্ছে শীতল স্রোত। আর তাহলে আরেকটা স্রোত বাকি রইল না, যে স্রোতটা আসবে আমাদের কাছে, সেই স্রোতটা কি? সেই স্রোতটা হইলো এই গ্রিনল্যান্ডের পশ্চিম পাশ দিয়ে আসছে, গ্রিনল্যান্ডের পশ্চিম পাশ দিয়ে সেই স্রোতটা আসছে। কেন আসছে? মেরুবায়ুর প্রভাবে আসছে। মেরুবায়ুর প্রভাবে কিন্তু এই 2টা স্রোতের সৃষ্টি, এই কথাটা মাথায় রাখতে হবে। মেরুবায়ুর কারণে এসে সে এই বেফিন সাগরে ঢুকে, বেফিন সাগর দিয়ে এইটা হচ্ছে এই উত্তর আমেরিকার একটা অঞ্চল, যে অঞ্চলটার নাম হচ্ছে ল্যাব্রাডর বলা হয় বা নিউ ফাউন্ডল্যান্ড, বড় আকারে বলা হয়, বড় আকারে এই অঞ্চলটা নিউ ফাউন্ডল্যান্ড
অথবা তুমি শর্টকাটে জানতে পারো এটা হচ্ছে ল্যাব্রাডোর অঞ্চল। তো এই ল্যাব্রাডোর উপদ্বীপে এই যে একটা স্রোত আসলো, এই স্রোতটা আসার ফলে ল্যাব্রাডোর স্রোতের দিকে এসে এদিকে একটু অগ্রসর হয়েছে। ল্যাব্রাডোর স্রোতটা এর ফলে হচ্ছে যেহেতু এই উপদ্বীপের নিকটে এই স্রোতটা আসছে, এই জন্য এর নাম হচ্ছে ল্যাব্রাডোর স্রোত। এবং এই স্রোতটা শীতল না উষ্ণ, এটা তোমাদের কাছে প্রশ্ন। যেহেতু হচ্ছে মেরুবায়ুর প্রভাবে এই স্রোতের সৃষ্টি এবং উত্তর দিক থেকে আসছে, অবশ্যই এই স্রোতটা হচ্ছে শীতল স্রোত। আর যেহেতু ল্যাব্রাডোর উপকূলের নিকটে এই স্রোতটা আসছে নিকট পর্যন্ত, তাই এই স্রোতটাকে কি বলা হয়, এই স্রোতটাকে আমরা ল্যাব্রাডোর স্রোত বলতেছি। তাহলে আমরা উত্তর মেরু থেকে দুইটা স্রোত বের হইতে দেখলাম, মেরুবায়ুর প্রভাবে এই দুইটা স্রোত বের হইছে। লক্ষণীয়, এই স্রোতটা শীতল এবং এখানে পশ্চিম গ্রিনল্যান্ডের যে স্রোত, এই স্রোতটা উষ্ণ। এই দুইটা স্রোত একসাথে যখন মিলিত হয়, এই অঞ্চলে কি হয়, মিলিত হওয়ার ফলে এই অঞ্চলে মগ্নচড়াই সৃষ্টি হয়। অর্থাৎ এই উষ্ণ স্রোত এবং উষ্ণ স্রোত যখন আসে, শীতল স্রোত কিন্তু কিছু বরফ, নুড়ি, কাকর, পাথর, এই বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা নিয়ে আসে বরফ আকারে। তো বরফ আকারে যখন আসে, দুই দিকে, একদিকের উষ্ণ, একদিকে হচ্ছে শীতল হিমাকার যে বরফ, যখন মিলিত হয়, এই দুইটা স্রোত যখন মিলিত হয়, ফলে এখানে কি হয়, সেই পাথর, নুড়ি, কাদা যা আছে আবর্জনা সব নিচে চলে যায়। নিচে চলে গিয়ে একটা ভূমি সৃষ্টি করে, একটা নিম্ন ভূমি সৃষ্টি করে। ভূমি সৃষ্টি করার ফলে কি হয়, সেখানে প্লাঙ্কটন তৈরি হয়। ফলে প্রচুর মাছ সেখানে চাষ করা সম্ভব হয়, প্রচুর মাছ উৎপন্ন হয় সেখানে। এটাকে বলা হয় মগ্নচড়া। এই প্রশ্নটা আসবে মাঝে মাঝে। আচ্ছা, এই হচ্ছে আমরা আরেকটা আমরা কি পাইলাম, ল্যাব্রাডোর স্রোত পাইলাম। ল্যাব্রাডোর স্রোত পাইলাম। আমাদের পরবর্তী স্রোতের নাম হচ্ছে কি, আমরা একটু দেখে আসি। পরবর্তী স্রোতের নাম হচ্ছে গিনি স্রোত। গিনি স্রোতটা কি, গিনি স্রোতটা মূলত এই ক্যানারি স্রোতের একটা বর্ধিতাংশ। ক্যানারি স্রোত, এই অঞ্চলটা হচ্ছে গিনি উপসাগর বলা হয়, এটাকে গিনি সাগর বলা হয়। এই গিনি সাগর, এই যে গিনি সাগর বা উপসাগর, এই উপসাগরে এই যে স্রোতটা, এই স্রোতটা যখন আরো দক্ষিণে চলে গিয়ে গিনি সাগরে গিয়ে পতিত হয়, তখন এই স্রোতের বর্ধিত অংশকে আমরা বলি গিনি স্রোত। তাহলে আমরা কয়টা স্রোত পাইলাম, ল্যাব্রাডোর স্রোত পাইলাম, গিনি স্রোত পাইলাম। অবশ্যই গিনি স্রোতটাও উষ্ণ স্রোত। এই গিনি স্রোতটা কি একটা উষ্ণ স্রোত। কেন উষ্ণ স্রোত? দেখো, গিনি স্রোতটা একটা উষ্ণ স্রোত। যদিও এটা ক্যানারি স্রোত থেকে গিনি স্রোতের উৎপত্তি, কিন্তু গিনি স্রোতটা একটা উষ্ণ স্রোত। কেন উষ্ণ স্রোত? এই উষ্ণ স্রোত হওয়ার কারণ হচ্ছে এই যে এই রেখা, অর্থাৎ 0 ডিগ্রি নিরক্ষরেখা। গিনি স্রোতটা হচ্ছে একটা উষ্ণ স্রোত এবং সেটা একটা সময় গিয়ে এইদিকে বিলীন হয়ে গেছে। তো গিনি স্রোতটা একটা উষ্ণ স্রোত। এটার উৎপত্তি কোথা থেকে? ক্যানারি স্রোত থেকে। এবং এটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? এই আফ্রিকার পশ্চিম দিকেই, কিন্তু এটা আফ্রিকার পশ্চিম দিকে। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে? ক্যানারি অঞ্চল থেকে গিনি উপসাগরের দিকে যাচ্ছে। এই বিষয়টা তোমাকে লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আমরা ল্যাব্রাডোর স্রোত এবং গিনি স্রোত দেখলাম। আমাদের লাস্ট আর দুইটা স্রোত আছে। একটা হচ্ছে ইরিমাঞ্জারো স্রোত, ইরমিঞ্জার স্রোত, আর একটা হচ্ছে নিরক্ষীয় স্রোত। এই দুইটা স্রোত সম্পর্কে আমাদের একটু ধারণা লাগবে। আচ্ছা, ইরিমাঞ্জারো স্রোত আগে আমরা একটা আলোচনা করি। উত্তর আটলান্টিক মহাসাগরের একটি ক্ষুদ্র শীতল স্রোত হলো ইরিমাঞ্জারো স্রোত। এই স্রোতটি সুমেরু মহাসাগর হতে প্রবাহিত হয়ে আইসল্যান্ডের পূর্ব ও দক্ষিণ পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়েছে। কিছুদূর অগ্রসর হওয়ার পর এই স্রোতটি বিলীন হয়ে গেছে। তো আমরা একটু আগে একটা ধারণা পাইছিলাম যে আমরা কিন্তু দেখছি উত্তর মেরু থেকে দুইটা স্রোত বের হয়। এই একটা স্রোত বের হয়ে ক্যানারি স্রোতের সাথে মিলিত হয়। এই স্রোতটার নাম হচ্ছে সুমেরু স্রোত। সুমেরু অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার কারণে এর নাম হচ্ছে সুমেরু স্রোত। এই হচ্ছে উত্তর মেরু থেকে একটা স্রোত বের হয়েছে। কেন? মেরুবায়ুর কারণে, সহজ কথা। আরেকটা স্রোত গ্রিনল্যান্ডের পশ্চিম পাশ দিয়ে বের হয়েছে। ল্যাব্রাডোর অঞ্চলে এটা আসার কারণে এটা হচ্ছে ল্যাব্রাডোর স্রোত। দুটো স্রোতই হচ্ছে শীতল। আরেকটা স্রোত এই অঞ্চল থেকে এসে এই আইসল্যান্ডের পর্যন্ত এসে বিলীন হয়ে গেছে। আরেকটা স্রোত, এটাও মেরুবায়ুর প্রভাবে হয়েছে। এই মেরুবায়ুর প্রভাবে হয়েছে এই স্রোতটা একটা শীতল স্রোত। তো এই স্রোতটার নামই দিচ্ছে ইরিমাঞ্জারো স্রোত। আচ্ছা, ইরিমাঞ্জারো স্রোত। তাহলে আমরা উত্তর দিকে কয়টা স্রোত পাইলাম? উত্তর দিক থেকে আসা, মেরু অঞ্চল থেকে আসা 3টা স্রোত পাইলাম। 3টা স্রোতই কি উষ্ণ? অবশ্যই 3টা স্রোতই শীতল। এই বিষয়গুলো আমাদের ক্লিয়ার থাকা লাগবে। এই বিষয়গুলো ক্লিয়ার থাকলে এভাবে আপনি মানচিত্রে যদি উপস্থাপন করতে পারেন, খুব ইজিলি আপনি ভালো অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, এ হচ্ছে আমাদের লাস্ট যে স্রোত, সেই স্রোতটা কোনটা? আমাদের লাস্ট স্রোতের নাম ছিল
নিরক্ষীয় বিপরীত স্রোত। আচ্ছা, সেই স্রোতে যাবার আগে আমরা সব স্রোতগুলো আবার রিকল করব এক এক ইসে। আচ্ছা, আমরা প্রথমে দেখছিলাম দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত, মনে রাখতে হবে। আর আরেকটা দেখবো উপরে উত্তর নিরক্ষীয় স্রোত। কেন দক্ষিণ কেন উত্তর, এটা কিন্তু ভুল না হয়। এটা সেন্ট অন্তরীকে বাধাপ্রাপ্ত হয়ে মেক্সিকো উপসাগর হয়ে এটা যখন উত্তর দিকে চলে গেল, তখন এর নাম দিলাম আমরা উপসাগরীয় স্রোত। এটা একটা উষ্ণ স্রোত। এই স্রোতটা হচ্ছে একটা অংশ ক্যানারি স্রোত হইলো, একটা অংশ চলে গেল এই ব্রিটিশ দ্বীপপুঞ্জ হয়ে, একটা অংশ চলে গেল ইউরোপের উত্তর দিকে, সেটাকে আমরা বললাম উত্তর আটলান্টিক স্রোত। আরেকটা অংশ চলে গেল এই আইসল্যান্ডের পশ্চিম দিক থেকে এই গ্রিনল্যান্ডের পশ্চিম দিকে, যাকে আমরা পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত বললাম, পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত। আর আবার দেখলাম তিনটা স্রোত উপর থেকে আসতেছে, তিনটা স্রোত উপর থেকে আসতেছে। এই মোট স্রোত দেখলাম সাতটা স্রোত। তো এখান থেকে আবার ক্যানারি স্রোতের যে উৎপন্ন, ক্যানারি স্রোতটা আবার এই কি পৃথিবীর হচ্ছে আবর্তন গতির কারণে এবং পশ্চিমানা অয়নবায়ুর প্রভাবে সেটা কোন দিকে চলে গেল, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে। কেন পূর্ব দিক থেকে পশ্চিম দিকে গেল? এই অয়নবায়ুর কারণে। অয়নবায়ুটা উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, এই দিক থেকে প্রবাহিত হয় এই দিক পর্যন্ত। আচ্ছা, তাই হচ্ছে পূর্ব দিক থেকে পশ্চিমে এটা একটা বায়ু প্রবাহিত হইলো, যাকে আমরা বলতেছি কি উত্তর নিরক্ষীয় স্রোত। বিষয়টা খেয়াল করেন, উত্তর নিরক্ষীয় স্রোত। এই ক্যানারি স্রোতের আরেকটা অংশ গিনি সাগরে যাওয়ার কারণে তাকে আমরা গিনি স্রোত বলতেছি। এই হচ্ছে মোটামুটি সব স্রোত হয়ে গেল উত্তর আটলান্টিক মহাসাগরের। বাকি যে স্রোতটা আছে সেই স্রোতটা নিয়ে আমরা একটা আলোচনা করব। আরেকটা স্রোত আছে যে স্রোতটা নিয়ে আমরা আলোচনা করি নাই, সেই স্রোতটা নিয়ে আমরা আলোচনা করব। চলো, সেই স্রোতটা হইলো, দেখো ওই উত্তর নিরক্ষীয় স্রোত এবং দক্ষিণ নিরক্ষীয় স্রোতের মাঝামাঝি একটা স্রোত। সেই স্রোতটা এখান থেকে উৎপন্ন হয়, এখান থেকে উৎপন্ন হয়ে এখান থেকে উৎপন্ন হয়। কেন উৎপন্ন হয়? এইটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির কারণে। তুমি ব্যাখ্যা করতে পারো, পৃথিবীর আবর্তন গতির কারণে বিপরীত দিক থেকেও আরেকটা স্রোতের উৎপত্তি হয়, যে স্রোতটাকে নিরক্ষীয় বিপরীত স্রোত হিসেবে আমরা চিনি। এটা একটা উষ্ণ স্রোত। এই স্রোতটা পরবর্তীতে এইখান থেকে যে ক্যানারি স্রোতটা আসতেছিল, ক্যানারি স্রোতের সাথে মিলে গিনিস উপসাগরে বা গিনি সাগরে গিয়ে পতিত হয়, যার ফলে গিনি যে স্রোত, সেই স্রোতটাও কি, গিনি স্রোতটাও একটা উষ্ণ স্রোত। এ হচ্ছে উত্তর আটলান্টিক মহাদেশের স্রোতগুলা। এবার আমরা দক্ষিণের মাত্র পাঁচটা স্রোত আছে, খুবই ইজি। উত্তরের গুলা একটু জটিল, কিন্তু মানচিত্র যদি আপনি বুঝেন, মানচিত্রের সঠিক ব্যবহার যদি করতে পারেন, খুব ভালো অ্যান্সার করতে পারবেন। আপনাকে বলবে এরকম যে উত্তর আটলান্টিক মহাসাগরের স্রোতগুলো ব্যাখ্যা করো, আপনি মানচিত্র এঁকে এভাবে দাগ দিয়ে স্রোতগুলো দেখাবেন, এভাবে দাগ দিয়ে পয়েন্ট করে পয়েন্ট করবেন, 1 2 3 করে পয়েন্ট করবেন। পরবর্তীতে পয়েন্টগুলো দিয়ে কি করবেন, আপনি পয়েন্টগুলো দিয়ে আবার হচ্ছে স্রোতের নামগুলো লিখবেন, স্রোতের নামগুলো লিখবেন। আর স্রোতের নামগুলো লেখার সময় ওই স্রোতটাকে উষ্ণ, ওই স্রোতটা কোন দিক থেকে কোন দিকে গেল, কিসের পাশে, এই বিষয়টা আপনি একটু বলে দিবেন। এই হচ্ছে মূলত ব্যাখ্যা, এর বাইরে কিন্তু কিছুই যাবে না। এভাবে যদি আপনি মানচিত্র দিয়ে এই লেখাগুলো উপস্থাপন করতে পারেন, তাহলে আপনি 95% মার্ক পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, আমরা পরবর্তীতে দেখব দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত। আমরা এ পর্যায়ে দেখব কি দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত। তো দক্ষিণ আটলান্টিক মহাসাগরীয় স্রোত কোনটাকে বলবো? বিষুব রেখা বা 0 ডিগ্রি রেখার 0 ডিগ্রি রেখার নিচের অংশ যে স্রোত। সো এইখানে আমরা কয়টা স্রোত পাবো? মোটা দাগে 5টা স্রোত পাবো। একটা হচ্ছে কোমেরু স্রোত। চলো আমরা একটু কোমেরু স্রোত নিয়ে আলোচনা করি। তো এখানে আমাদের একটা কথা মনে রাখতে হইব যে দক্ষিণ গোলার্ধে অবশ্যই কোন দিকে বেঁকে বায়ু প্রবাহিত হয়? দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহিত হয় কোন দিকে বেঁকে? বাম দিকে বেঁকে। দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহিত হয় বাম দিকে বেঁকে, এই দিকে বেঁকে, এইদিকে। দক্ষিণ গোলার্ধে বায়ু প্রবাহিত হয় কোন দিকে বেঁকে? বাম দিকে বেঁকে। আচ্ছা, তো এখানে যে বিষয়টা দেখো, এই অঞ্চল থেকে একটা স্রোত, এই অঞ্চল থেকে একটা স্রোত উৎপন্ন হয়। উৎপন্ন হয়ে সে কি করে? সে ধীরে 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 উৎপন্ন হয়ে কোন দিকে চলে যায়? দেখো, এই অঞ্চলে এসে বাড়ি খায়, বাধাপ্রাপ্ত হয়। এই স্রোতটাকে আমরা মূলত কুমেরু স্রোত বলি। কুমেরু স্রোত। কেন কুমেরু স্রোত বলি? কুমেরু থেকে এর উৎপন্ন। এখান থেকে সে উৎপন্ন হয়ে সে কোথায় বাধাপ্রাপ্ত হয়? এই যে আফ্রিকার কোন উপকূলে? দক্ষিণ আফ্রিকার পশ্চিম উপকূলে সে বাধাপ্রাপ্ত হয়। সেটা না পারলে সেটা একেবারে নির্দিষ্ট একটা জায়গার নামও আছে, তাকে বলা হয় হচ্ছে উত্তম আশা অন্তরীপ। এই অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে একটা অংশ ভারত মহাসাগরে চলে গেছে, আরেকটা অংশ এই যে হচ্ছে আফ্রিকা মহাদেশের পূর্ব পাশ দিয়ে, অর্থাৎ এই জায়গার যে অংশটা
অংশটার নাম হচ্ছে বেঙ্গালুয়া উপদ্বীপ। এই বেঙ্গালুয়ার উপকূল দিয়ে সে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, এই উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এখন ঘটনা হইল এই স্রোতটা কি স্রোত? শীতল স্রোত। এই স্রোতটা এখানে বাধাপ্রাপ্ত হয়ে উপরের দিকে চলে গেল একটা স্রোত। সেই স্রোতটাকে আমরা কি বলতেছি? সেই স্রোতটাকে আমরা বলতেছি বেঙ্গলুয়া স্রোত। এখানে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে দুইটা স্রোত তৈরি হলো, একটা চলে গেল ভারত মহাসাগরে, ওইটা নিয়ে আমাদের আপাতত আলোচ্য বিষয় না। একটা চলে গেল হচ্ছে আফ্রিকা মহাসাগরের পশ্চিম দিক দিয়ে। আচ্ছা, তাহলে আমরা দুইটা স্রোত পাইলাম অলরেডি, একটা হচ্ছে কোমেরু স্রোত, আরেকটা হচ্ছে এই দিক থেকে চলে যাওয়া আরেকটা স্রোত হচ্ছে কি বেঙ্গলুয়া স্রোত। যেহেতু বেঙ্গলুয়া উপকূলের পাশ দিয়ে চলে গেছে, এই জন্য বেঙ্গলুয়া স্রোত। বেঙ্গলুয়া স্রোত এবং কুমেরু স্রোত দুটোটাই এক শীতল স্রোত, কিন্তু বেঙ্গলুয়া স্রোত যখন নিরক্ষরেখার কাছে গেছে, বেঙ্গলুয়া স্রোত যখন নিরক্ষরেখার কাছে গেছে তখন কি হইল? দেখো, বেঙ্গলুয়া স্রোত যখন নিরক্ষরেখার কাছে গেছে তখন সেই স্রোতটা বাঁকাই গেছে। কেন বাঁকাই গেছে? কারণ হচ্ছে, আচ্ছা কেন বাঁকাই গেছে, কেননা এই অঞ্চলে দুইটা বিষয় হইতে পারে, দুইটা বিষয় হয় আর কি। একটা হচ্ছে আবর্তন, পৃথিবীর আবর্তন গতি, তার চাইতে বড় বিষয় হলো এই অঞ্চলে বায়ু কিভাবে প্রবাহিত হয়। এই যে বললাম বায়ু প্রবাহিত হয় কিন্তু এভাবে, এখানে যে নিম্নচাপটা সৃষ্টি হয়েছে সেই নিম্নচাপের কারণে এখানে বায়ু এই দিকে প্রবাহিত হয়, অর্থাৎ পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হয়। পূর্ব দিক থেকে পশ্চিম দিকে বায়ু প্রবাহিত হওয়ার কারণে এই অঞ্চলের বায়ুটা নিরক্ষরেখা বরাবর এভাবে বেঁকে পশ্চিম দিকে অগ্রসর হয়েছে, যাকে আমরা দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলি। তাহলে আমরা তিনটা স্রোত পাইলাম। কুমেরু থেকে একটা স্রোত উৎপন্ন হইল, সেটা গিয়া উত্তমাশা অন্তর্দ্বীপে বাধাপ্রাপ্ত হইল। যেহেতু এটা কুমেরু অঞ্চল থেকে উৎপন্ন হয়েছে, এই অঞ্চল থেকে উৎপন্ন হওয়ার কারণে এই অঞ্চল হচ্ছে কি শীতল, স্রোতটা হবে কি শীতল। এই অঞ্চলে বাধাপ্রাপ্ত হয়ে একটা অংশ চলে গেল ভারত মহাসাগরে, ওটা নিয়ে আমাদের প্রসঙ্গ না। আরেকটা অংশ হচ্ছে বাধাপ্রাপ্ত হওয়ার কারণে সামনে গিয়া বেঙ্গলুয়া উপকূল পর্যন্ত পৌঁছাইলো, যেটাকে আমরা বলতেছি বেঙ্গালুয়া স্রোত। বেঙ্গলুয়া স্রোত একটা শীতল স্রোত, যেহেতু এটা কুমেরু স্রোত থেকে উৎপন্ন হয়েছে। এখন এই স্রোতটা কেন উত্তর দিকে উঠলো কেন? দুইটা কারণ। একটা কারণ হচ্ছে বায়ুর কারণে। দেখো, এখানে দুইটা কারণ, দুইটা কারণ না, একটা কারণ হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে যে এখানে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে সে দুই দিকে ছড়াই যাওয়ার একটা প্রবণতা লাভ করছে না। এখানে যখন একটা কিছু বাধাপ্রাপ্ত হইলো, দুই দিকে ছড়াই যাওয়ার একটা প্রবণতা লাভ করছে। যেহেতু একদিকটা হচ্ছে বেঙ্গলুয়া উপকূলের পাশে, এই জন্য আমরা এটাকে বেঙ্গলুয়া স্রোত বলতেছি। পরবর্তীতে যখন আমরা দেখলাম এই পশ্চিমা না, এটা হচ্ছে অয়ন বায়ু। অয়ন বায়ুটা কোন দিকে যাচ্ছে? অয়ন বায়ুটা হচ্ছে এই দিকে যাচ্ছে, পশ্চিম দিকে যাচ্ছে। এই পশ্চিম দিকে যাওয়ার কারণে এবং পৃথিবীর আবর্তন গতির কারণে এই বায়ুটা, এই বেঙ্গলুয়া স্রোতটা চলে গেল নিরক্ষরেখার দক্ষিণে পশ্চিম দিকে চলে গেল। নিরক্ষরেখার দক্ষিণে থেকেই পশ্চিম দিকে, নিরক্ষরেখার উত্তরে যায় নাই কিন্তু, নিরক্ষরেখার দক্ষিণে থেকেই পশ্চিম দিকে চলে গেল, যাকে আমরা দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলতেছি। হ্যাঁ, দক্ষিণ নিরক্ষীয় স্রোত বলতেছি। তাহলে আমরা তিনটা স্রোত পাইলাম, কুমেরু স্রোত, বেঙ্গলুয়া স্রোত, একটা হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তো আমরা জানি যে দক্ষিণ নিরক্ষীয় স্রোত হচ্ছে এখানে সেন্ট রক অন্তরীপে, এই ব্রাজিলের সেন্ট রক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে, এখানে বাধাপ্রাপ্ত হয়ে সেই এখান থেকে আবার দুইটা অংশে বিভক্ত হয়েছে, একটা ওই দিকে চলে গেছে, একটা এদিকে। আচ্ছা, তো ওই অঞ্চলটা গিয়ে উপসাগরের স্রোত সৃষ্টি করছে, সেটা আমরা উত্তর আটলান্টিক মহাসাগরে পড়েছি। আরেকটা অংশ এখানে বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণ নিরক্ষীয় যে স্রোত আছে সেই স্রোতটা বাধাপ্রাপ্ত হয়ে ব্রাজিলের কোন পাশ দিয়ে নিচে চলে গেছে? ব্রাজিলের হচ্ছে পূর্ব পাশ দিয়ে নিচে চলে গেছে। ব্রাজিলের পূর্ব পাশ দিয়ে সে নিচে চলে গেছে। আচ্ছা, যেহেতু দক্ষিণ নিরক্ষীয় স্রোত একটা কেমন স্রোত? দক্ষিণ নিরক্ষীয় স্রোত একটা উষ্ণ স্রোত, কেননা সে কার নিকটে আছে? সে নিরক্ষরেখার নিকটে আছে। আচ্ছা, এই স্রোতটা যখন ব্রাজিলে সেন্ট রক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে দক্ষিণ গোলার্ধের দিকে চলে যাইতে থাকলো, তখন এই স্রোতটা তখন শীতল স্রোতে পরিণত হইলো। আমরা বলেছিলাম যে দক্ষিণ গোলার্ধে 5টা স্রোত পড়বো, অলরেডি 4টা স্রোত আমাদের পড়া হয়ে গেছে। এখান থেকে কুমেরু স্রোত সৃষ্টি হয়ে উত্তমাশা অন্তরীপে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে একটা অংশ বেঙ্গলুয়া উপকূলের দিকে প্রবাহিত হয়, সেই অংশটাকে আমরা বেঙ্গলুয়া স্রোত বলতেছি। এটা একটা শীতল স্রোত, এবং তারপরে হচ্ছে অয়ন বায়ুর প্রভাবে এবং পৃথিবীর আবর্তন গতির কারণে এই বেঙ্গলুয়া স্রোতটা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে। পশ্চিম দিকে অগ্রসর হইলে এই স্রোতটার নাম দিই আমরা দক্ষিণ নিরক্ষীয় স্রোত, এবং সেটা একটা উষ্ণ স্রোত। সেন্ট রক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে একটা অংশ চলে যায় ব্রাজিল বা দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিকে চলে যায়। এই হচ্ছে দিকের বর্ণনা, পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিকে চলে যাচ্ছে, এটা একটা শীতল স্রোত। এই হচ্ছে বর্ণনা। এখানে এই যে দক্ষিণ আমেরিকার মহাদেশে এখানে একটা দ্বীপ আছে, সেটাকে বলা হয় ফকল্যান্ড দ্বীপ।
এই দ্বীপটা মূলত শাসন করতে হচ্ছে এখানে যে ব্রিটিশরা শাসন করতো। আচ্ছা, এই দ্বীপটা কি হইলো, এখানে যে কুমেরু স্রোতের উৎপন্ন হইলো এখান থেকে না, উত্তর এই দক্ষিণের যে মেরু, এই মেরু থেকে স্রোতের একটা উৎপন্ন হইলো না, কুমেরু স্রোতের একটা অংশ এই ফকল্যান্ড দ্বীপে বাধাপ্রাপ্ত হয়ে উপরে, এই ফকল্যান্ড দ্বীপের কোন কোন পাশ দিয়ে, এটা যদি ফকল্যান্ড দ্বীপ হয়, ফকল্যান্ড দ্বীপের পশ্চিম পাশ দিয়ে, সেই পশ্চিম পাশ দিয়ে চলে গেল উপরের দিকে গিয়ে এই স্রোতের সাথে এটা বিলীন হয়ে যায়, এই স্রোতের সাথে এটা মিশে যায়। এই কোন স্রোত এটা, আমরা এটাকে কোন কোন স্রোত হিসেবে দেখাইছি, চলো আমরা একটু দেখে আসি নামটা। আমরা ওইটাকে ব্রাজিল স্রোত হিসেবে দেখাইছি। এই স্রোতটা কি, ব্রাজিল স্রোত। তো ব্রাজিল স্রোতের সাথে ফকল্যান্ড স্রোত মিশে যায়। আমরা যেহেতু ফকল্যান্ডের পশ্চিম দিয়ে কুমেরু থেকে উৎপন্ন একটা স্রোত বয়ে গেছে এবং সেটা ব্রাজিল স্রোতের সাথে মিক্স হয়ে ওখানে এসে বিলীন হয়ে গেছে, তাই আমরা এটাকে কি বলি, ফকল্যান্ড স্রোত। তো আমরা 5টা স্রোত পর্ব বলছিলাম যে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে, তো 5টা স্রোত আমরা পাইলাম। তো মূলত খাতায় কিভাবে উঠাবো, যখন আমাদেরকে বলবে তখন আমরা হচ্ছে মানচিত্রটা দিব এবং এই স্রোতগুলা ধরে ধরে লিখে এদের 3টা জিনিস, একটা হচ্ছে নাম, অবশ্যই নাম লিখতে হবে, উষ্ণতা, ঠান্ডা নাকি শীতলের বিষয়টা দিব, তারপরে দিব হচ্ছে কোন কোন দিক থেকে পৌঁছাইছে। যেমন উৎপন্ন হয়েছে এই ব্রাজিল স্রোতটা উৎপন্ন হইলো কই থেকে, দক্ষিণ নিরক্ষীয় স্রোত থেকে উৎপন্ন হয়ে সেন্ট্রক অন্তরীপে বাধাপ্রাপ্ত হয়ে এই দক্ষিণ আমেরিকার পূর্ব পাশ দিয়ে দক্ষিণ দিকে অতিবাহিত হয়েছে, এই আর কি কথা। এই কথাগুলো নিজের ভাষায় ব্যাখ্যা করবেন, একেবারে নিজের ভাষায়, বইয়ের ভাষায় দরকার নেই। আচ্ছা, এ হচ্ছে আমাদের আটলান্টিক মহাসাগরীয় স্রোত চলে গেল। আচ্ছা, এই স্রোতগুলো আমরা একটু আগে ব্যাখ্যা করছি। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব ভারত মহাসাগরীয় স্রোত। ভারত মহাসাগরীয় স্রোত খুবই ইন্টারেস্টিং স্রোত, আমাদের অঞ্চলের স্রোত, যেহেতু বঙ্গোপসাগর হচ্ছে ভারত মহাসাগরের একটা অংশ, তাই এই স্রোত নিয়ে আমরা যখন আলোচনা করতে যাব তখন আমাদেরকে একটা প্রসঙ্গ চলে আসবে, সেটা হচ্ছে মৌসুমী বায়ুর প্রসঙ্গটা চলে আসবে। আর একটু আগে যা পড়াশোনা করছি সেই পড়াশোনায় এখানে আর বেশি কিছু নাই। আচ্ছা, তো আমরা ভারত মহাসাগরে যে স্রোত নিয়ে আলোচনা করব 3টা অংশে ভাগ করতে পারি। একটা হচ্ছে উত্তর ভারত মহাসাগরীয় স্রোত, দক্ষিণ ভারত মহাসাগরীয় স্রোত, আর একটা হচ্ছে ভারত মহাসাগরীয় বিপরীত স্রোত। 3টা ভাগে ভাগ করতে পারি। চলো এই 3টা ভাগ আমরা সহজে কিভাবে বোঝা যায় সেই বিষয়টা একটু চেষ্টা করি। দেখো, উত্তর ভারত মহাসাগরীয় স্রোত বলতে কি বুঝবো, উত্তর ভারত মহাসাগরীয় স্রোত বলতে নিরক্ষরেখার উত্তর যে অংশ, সেই অংশে যে স্রোত তৈরি হবে সেই স্রোত নিয়ে আলোচনা করব। তো নিরক্ষরেখার উত্তরে আমরা দেখব যে 2 ধরনের স্রোত পাচ্ছি, একটা হচ্ছে সোমালি স্রোত আর একটা হচ্ছে মৌসুমী স্রোত। আর মৌসুমী স্রোতকে আমরা গ্রীষ্মকালীন মৌসুমী স্রোত এবং শীতকালীন মৌসুমী স্রোত এই 2 ভাগে ভাগ করছি। তাহলে আমরা উত্তর ভারতীয় মহাসাগরে 2 ধরনের স্রোত পাবো, একটা সোমালি স্রোত, একটা মৌসুমী স্রোত। একেবারে ইজি। চলো বিষয়টা আমরা একটু দেখাই, একেবারে ইজি। আমরা তাহলে 2টা স্রোত নিয়ে আলোচনা করতে যাব এখন, একটা হচ্ছে সোমালি স্রোত, একটা হচ্ছে মৌসুমী স্রোত। এখন প্রশ্ন জাগতে পারে যে সোমালি অঞ্চলটা কোথায়, এটা আমাদের জানা নাই। তো আমি তোমাদেরকে এই জন্য একটা অঞ্চলের একটা ভিউ দিব। আচ্ছা, চলো, এই হচ্ছে তোমরা মোটামুটি নিজেদের মতো করে পৃথিবীর অঞ্চলটা আঁকার চেষ্টা করবা। এখানে আমি আফ্রিকাকে দেখানোর চেষ্টা করছি, এটা ইউরোপ আর এটা এশিয়া। আমার আর কোনো কিছু প্রয়োজন নাই, তবুও আমি এখানে ওশেনিয়া মহাদেশের জন্য অস্ট্রেলিয়া মহাদেশের চিত্রটা আমি দিছি সেখানে। আচ্ছা, তারপর তোমরা নিরক্ষরেখাটা অঙ্কন করবা। নিরক্ষরেখা এই ভারতের কিছুটা দূর পর্যন্ত রাখবা নিরক্ষরেখা। আমরা আপাতত পড়াশোনা করতেছি নিরক্ষরেখার উত্তরে কি কি স্রোতের তৈরি হয়, নিরক্ষরেখার দক্ষিণে দক্ষিণে কি কি স্রোতের সৃষ্টি হয়। মূলত নিরক্ষরেখার উত্তরে তেমন কোনো স্রোতের সৃষ্টি হয় না, খুব কম স্রোতের সৃষ্টি হয়। তবে নিরক্ষরেখার দক্ষিণে বেশ কয়েকটা স্রোতের সৃষ্টি হয়, প্রায় 4 থেকে 5টা। তো আমরা আপাতত পড়বো নিরক্ষরেখার উত্তর দিকে কি কি স্রোত সৃষ্টি হয়। আচ্ছা, এখানে একটা স্রোতের সৃষ্টি হয়, সেই স্রোতটা হইল কি, আচ্ছা আমরা কথা বলতেছিলাম উত্তর ভারতীয় মহাসাগরের স্রোত নিয়ে। আচ্ছা, উত্তর ভারতীয় মহাসাগরের স্রোত নিয়ে যখন আলোচনা করতে যাব অবশ্যই নিরক্ষরেখার উপরে উঠে যেতে হবে। কিন্তু একটা বিষয় দেখো, এখানে আমি তোমাদেরকে একটা ওভারভিউ দিই কি কি আছে এখানে। এখানে আছে, আমরা দক্ষিণ এশিয়া মহাদেশে আমরা হচ্ছে জানি এটা হচ্ছে ভারত, তাই না? এটা ভারত আর এখানে বাংলাদেশ আছে, অর্থাৎ এটা হচ্ছে বঙ্গোপসাগর। এই আইডিয়াটা তো আমাদেরকে আছে। আর এখানে আরেকটা সাগর আছে, সেটা হচ্ছে আন্দামান দ্বীপপুঞ্জ, আন্দামান সাগর আছে সেখানে, আন্দামান সাগর, বঙ্গোপসাগর, ভারত। আর এটা হচ্ছে সৌদি আরব, তাই না? এটা হচ্ছে সৌদি আরব। আর এইখানে যে একটা সাগর আছে সেটা হচ্ছে কি, আরব সাগর। এটা হচ্ছে আরব সাগর। এই আইডিয়াটা আমাদের জানা লাগবে। আর এখানে আছে হচ্ছে আফ্রিকার এইখানে আছে সোমালিয়া,
এই অঞ্চলটা আছে সোমালিয়া। সোমালিয়ার জলদস্যুরা কিন্তু কয়েকদিন আগেও এখান দিয়ে যে জাহাজ যাতায়াত করে, এখান দিয়ে যে জাহাজ যাতায়াত করে সেগুলোকে আটকে কি করে, সবসময় তারা জলদস্যুর ভূমিকা পালন করে, সেগুলো আটকে জিম্মি করে টাকা আদায় করে। আচ্ছা, এই হচ্ছে সোমালিয়া। আর এই হচ্ছে আফ্রিকার ডান পাশে অর্থাৎ পূর্ব পাশে আরেকটা দ্বীপ আছে। সেই দ্বীপটা হচ্ছে মাদাগাস্কার দ্বীপ। খুবই হচ্ছে বৈচিত্র্যময় দ্বীপ মাদাগাস্কার দ্বীপ। আমাদের স্যার সবসময় বলতেন এই দ্বীপে কেউ যদি লাখ টাকা নিয়ে যায় সে কোটিপতি হয়ে যায় আর কি, মানে ওই দ্বীপে টাকার মান কম। আচ্ছা যাই হোক, এখানে যে মাদাগাস্কার দ্বীপ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, মাদাগাস্কার দ্বীপটা আমাদের এখানে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ বিষয়। এই হচ্ছে একটা ওভারভিউ। এই হচ্ছে আমাদের এখানকার যে হচ্ছে আঞ্চলিক ভূরাজনৈতিক যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলগুলো সম্পর্কে ওভারভিউ। তো এখানে আমাদের যে বিষয়টা দেখো, এখানে একটা স্রোত থাকবে। আমরা যখন হচ্ছে দক্ষিণ নিরক্ষীয় ভারতীয় মহাসাগর স্রোত, দক্ষিণ ভারতীয় মহাসাগরের স্রোত দেখব, তখন এখানে দেখব দক্ষিণ নিরক্ষীয় স্রোত দেখবো একটা। দেখো সব জায়গায় দক্ষিণ নিরক্ষীয় স্রোত থাকে। ভারত মহাসাগরেও দক্ষিণ নিরক্ষীয় স্রোত আছে, আটলান্টিক মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত আছে, এবং প্রশান্ত মহাসাগরে দক্ষিণ নিরক্ষীয় স্রোত আছে। তো এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতটা কি? এটা কিন্তু ভারত মহাসাগরের দক্ষিণ নিরক্ষীয় স্রোত। আচ্ছা, এই স্রোতটার প্রভাবে কি হয়? এই স্রোতটা মাদাগাস্কার দ্বীপের উপরে মাদাগাস্কার দ্বীপের এই দিকে এসে এই মাদাগাস্কার দ্বীপে বাধাপ্রাপ্ত হয়। মাদাগাস্কার একটা ডিরেক্ট হচ্ছে একটা দ্বীপ। মাদাগাস্কার দ্বীপে বাধাপ্রাপ্ত হয়। বাধাপ্রাপ্ত হয়ে একটা শাখা উত্তরের দিকে চলে যায়, উত্তরে সোমালিয়া অঞ্চলের দিকে চলে যায়। বাধাপ্রাপ্ত হয়ে একটা শাখা উত্তরে সোমালিয়া অঞ্চলের দিকে চলে যায়। আরও দুইটা শাখা বের হয়, সেই দুইটা শাখা আমাদের আলোচ্য বিষয় না এখনকার। এটা দক্ষিণ ভারতীয় মহাসাগরের স্রোতে দেখব। একটা শাখা চলে গেল উত্তরে সোমালিয়া দ্বীপের কাছে, বা সোমালিয়া দ্বীপ না, এটা উপদ্বীপ, সোমালিয়া অঞ্চলের দিকে চলে গেল। আচ্ছা, এখানে দুইটা পার্সপেক্টিভ, এই হচ্ছে একটা বিষয়। এখানে দুইটা পার্সপেক্টিভ, এই পার্সপেক্টিভটা আমাদেরকে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে এই যে এইখানকার যে স্রোতের কারণ, সে কারণ দুইটা কারণ, সে কারণ হচ্ছে একটা কারণ, দুইটা না। সেটা হইল কি, সে কারণ হচ্ছে মৌসুমী বায়ুর কারণে এইখানকার স্রোতের দিক পরিবর্তন হয়। মৌসুমী বায়ু যেমন পরিবর্তিত হয়, এখানকার স্রোত তেমন পরিবর্তিত হয় মৌসুমী বায়ুর সাথে সাথে। আচ্ছা, তো মৌসুমী বায়ুটা কি একটু শর্টকাটে বলেন? ঠিক আছে, একটু মৌসুমী বায়ুটা আমরা শর্টকাটে বুঝি। সূর্য কিন্তু কিরণ দেয় কিছু, এটা হচ্ছে নিরক্ষরেখার মাঝে মাঝে নিরক্ষরেখার উত্তরে চলে যায় সূর্য কিরণ দিতে দিতে। আবার মাঝে মাঝে কি করে, সূর্য দক্ষিণ গোলার্ধকে বেশি ভালোবেসে দক্ষিণ গোলার্ধকে বেশি কিরণ দেয়। অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট সময় সূর্য উত্তর গোলার্ধে ডিরেক্ট কিরণ দেয় বেশি, এবং নির্দিষ্ট সময় আবার দক্ষিণ গোলার্ধে বেশি কিরণ দেয় সূর্য, তাই না? আচ্ছা, যখন সূর্য দক্ষিণ গোলার্ধে কিরণ দেয় তখন আমরা কিরণ কম পাই, আমরা কিরণ কম পাই, তখন আমাদের শীতকাল। আর যখন আমাদের উত্তর গোলার্ধে বেশি কিরণ দেয় তখন আমাদের ওখানে গ্রীষ্মকাল। বুঝতে পারছি এই বিষয়টা, গ্রীষ্মকাল আর শীতকাল। তো গ্রীষ্মকালে কি ঘটনাটা ঘটে সেটা আগে আমরা দেখার চেষ্টা করি। গ্রীষ্মকালে সূর্য কোথায় থাকবে? সূর্য আমাদের এই উত্তর গোলার্ধে থাকবে, আমাদেরকে বেশি ভালোবাসে গ্রীষ্মকালে। আমাদের দিকে যখন সূর্য থাকে তখন কি হয়, সূর্য যখন এখানে উত্তাপ দেয়, এখানে তাপ দেয় সরাসরি, ফলে এখানে একটা নিম্নচাপের সৃষ্টি হয়, এই অঞ্চলটা জুড়ে একটা নিম্নচাপের সৃষ্টি হয়, এই অঞ্চলটা জুড়ে। আর এই অঞ্চলে একটা উচ্চচাপ সৃষ্টি হয়। এই সাগরের এই অঞ্চলটা উচ্চচাপ সৃষ্টি হওয়ার ফলে এই অঞ্চল থেকে বায়ু ওই ভূভাগের দিকে চলে যায়, শীতকালে, এই গ্রীষ্মকালে। আর গরমকালে আবার ঠিক উল্টা, বায়ু ভূভাগ থেকে আমাদের পানি ভাগের দিকে চলে আসে, জলভাগের দিকে চলে আসে। এই হচ্ছে মৌসুমী বায়ুর প্রভাবে হচ্ছে যে আমাদের একটা জলবায়ুর পরিবর্তন, সেই পরিবর্তনটা। তো আচ্ছা, তো এখানে স্রোতের উপর প্রভাবটা কি? যেহেতু গ্রীষ্মকালে সূর্য উত্তর গোলার্ধে কিরণ দিচ্ছে, ফলে ওখানে নিম্নচাপের সৃষ্টি হওয়ার ফলে এই জলভাগ থেকে পানি রাশি, এখান থেকে বায়ুটা কোন দিকে প্রবাহিত হয়? বায়ুটা প্রবাহিত হয় জলভাগ থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়, এবং স্থলভাগের দিকে প্রবাহিত হয় কেমন, কোন অ্যাঙ্গেলে প্রবাহিত হয়? দক্ষিণ পশ্চিম অ্যাঙ্গেলে। কোন অ্যাঙ্গেলে? দক্ষিণ পশ্চিম অ্যাঙ্গেলে প্রবাহিত হয়, মানে দক্ষিণ পশ্চিম দিক থেকে সে প্রবাহিত হয়। এই হচ্ছে দক্ষিণ দিক, এই হচ্ছে পশ্চিম দিক, আমার হাতে পশ্চিম দিক, আর নিচের দিক হচ্ছে দক্ষিণ দিক। তো এই দক্ষিণ পশ্চিম দিক থেকে এই একটা বায়ু প্রবাহিত হয় কোন কালে? গ্রীষ্মকালে। গ্রীষ্মকালে
সূর্য আমাদের গোলার্ধে সরাসরি কিরণ দেওয়ার ফলে নিম্নচাপের সৃষ্টি হয়, ফলে এই সমুদ্রের উচ্চচাপের অঞ্চল থেকে এই দিক থেকে একটা বায়ু প্রবাহিত হয় আমাদের স্থলভাগের দিকে, সেটা দক্ষিণ পশ্চিম থেকে উৎপন্ন হয় সেই বায়ুটা, এই জন্য এই বায়ুটার নাম হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। যেহেতু দক্ষিণ এবং পশ্চিম থেকে উৎপন্ন হইলো, তাই এই বায়ুটার নাম দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এর ফলে কি হয়, এই যে সোমালি পর্যন্ত একটা স্রোত আসলো, যাকে আমরা সোমালি স্রোত বলতেছি, সোমালি অঞ্চল পর্যন্ত একটা স্রোত গেল, এই দক্ষিণ ইউরোপীয় স্রোত এখানে বাধাপ্রাপ্ত হয়ে মাদাগাস্কারে বাধাপ্রাপ্ত হয়ে একটা শাখা উত্তরে চলে গিয়ে সোমালি উপদ্বীপ পর্যন্ত চলে গেল। এই সোমালি ভূখণ্ডের নিকটে গেল দেখে তাকে সোমালি স্রোত বলতেছি। তো এখান থেকে এই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে, এখান থেকে এই পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে সে প্রথমে যায় আরব উপকূলের পাশে, আরব উপকূল দিয়ে গিয়ে আরব সাগর ঘুরে তারপরে যায় হচ্ছে কোথায়, ভারত যে দেশ আছে ভারতের উত্তর দিক পর্যন্ত, এবং শ্রীলঙ্কার উত্তর পূর্ব পাশ দিয়ে সে কোথায় যায়, বঙ্গোপসাগরে যায়। বঙ্গোপসাগরে গিয়ে যখন সে এই ভূভাগে সে বাধাপ্রাপ্ত হয়, এই স্রোতটা যখন ভূভাগে বাধাপ্রাপ্ত হয়, এখানে বাধাপ্রাপ্ত হয়ে সে তখন চলে যায় আন্দামান সাগর পর্যন্ত। তাহলে দেখো গ্রীষ্মকালে গ্রীষ্মকালে এই যে স্রোত, সোমালি স্রোতটা বর্ধিত হয়ে ধীরে 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 একেবারে আন্দামান দিক পর্যন্ত গেল। প্রথমে গেল আরব সাগর হয়ে ভারতের উত্তর পর্যন্ত, এবং ভারত থেকে শ্রীলঙ্কার পূর্ব দিয়ে তারপরে গেল হচ্ছে কোন দিকে, তারপরে গেল হচ্ছে বঙ্গোপসাগরে, এবং বঙ্গোপসাগরে ওখানে স্থলভাগের উপর বাধাপ্রাপ্ত হওয়ার কারণে সে চলে গেল আবার দক্ষিণ দিকে গিয়ে আন্দামান সাগর পর্যন্ত সে ওই পর্যন্ত চলে গেল। তো আমরা দুইটা স্রোত পাইলাম, এটা হচ্ছে গ্রীষ্মকালীন স্রোত। আচ্ছা, এটা হচ্ছে গ্রীষ্মকালীন স্রোত দেখলাম আমরা। আর শীতকালে আবার কিন্তু উল্টা ঘটনা ঘটবে। চলো আমরা শীতকালের স্রোতটা দেখি। আমরা দেখলাম গ্রীষ্মকালে দেখলাম হচ্ছে এই দিক থেকে এই দিকে গেল স্রোতটা, কিন্তু শীতকালে দেখবো ওই দিক থেকে এই দিকে আসতেছে, একবারে ভিন্ন বিষয়। আচ্ছা, চলো শীতকালের স্রোতটা আমরা একটু আলোচনা করি। তো শীতকালে দেখো এখান থেকে এটা হচ্ছে প্রশান্ত মহাসাগর থেকে এই অঞ্চল থেকে একটা স্রোত, বা এই অঞ্চল থেকে, সরি ওই অঞ্চল থেকে না, আমি একটু দেখাই, এই অঞ্চল থেকে একটা স্রোতের তৈরি হয়, এই আন্দামান সাগরের একটা স্রোতের উৎপন্ন হয়। সেই স্রোতটা কোন দিকে যায়, সেই স্রোতটা প্রথমে আমাদের বঙ্গোপসাগরে যায়, বঙ্গোপসাগরে গিয়ে তারপরে সে এই সেম আগের গ্রীষ্মকালীন যে স্রোত যেই রাস্তা দিয়ে গেছে সে ওই রাস্তায় পছন্দ করে। আচ্ছা, তারপরে এইটা হচ্ছে শ্রীলঙ্কার উত্তর এবং ভারতের উত্তর দিয়ে আরব সাগরে গিয়ে আরবের পূর্ব পাশ দিয়ে সে এই পর্যন্ত সোমালি পর্যন্ত পৌঁছায় যায়। এই হচ্ছে শীতকালীন স্রোত। তো শীতকালীন স্রোতটা কেন এই দিকে যাওয়ার, অর্থাৎ পশ্চিম দিকে যাওয়ার একটা প্রবণতা লাভ করলো? শীতকালীন স্রোতটা কেন পশ্চিম দিকে যাওয়ার, অর্থাৎ এই দিকে আসার একটা প্রবণতা লাভ করলো? শীতকালে কোন ঘটনাটা ঘটে? শীতকালে সূর্য কি আর উত্তর গোলার্ধে কিরণ দেয় না? শীতকালে সূর্য কিরণ দেয় হচ্ছে দক্ষিণ গোলার্ধে শীতকালে কিরণ দেওয়ার ফলে এখানে নিম্নচাপের সৃষ্টি হয়। ফলে এই অঞ্চলে যখন নিম্নচাপের সৃষ্টি হয়, ওই যে ভূমি অঞ্চল, ভূভাগ থেকে বায়ু এই অঞ্চলে প্রবাহিত হয়, তাই না? ভূভাগ থেকে বায়ু কোন অঞ্চলে? এই ভূভাগ থেকে বায়ু এই অঞ্চলে প্রবাহিত হবে। আচ্ছা, আমরা দেখছি গ্রীষ্মকালে হচ্ছে ভূভাগ থেকে বায়ু হচ্ছে এই জলভাগ থেকে বায়ু স্থলভাগের দিকে যাচ্ছে, আর শীতকালে স্থলভাগ থেকে বায়ু কোন দিকে আসবে? জলভাগের দিকে আসবে, উল্টা। আচ্ছা, ফলে এখানে কি হয়, বায়ু উৎপন্ন হয় কোন দিক থেকে? উত্তর আর পূর্ব সাইড থেকে। এই উত্তর সাইড আর পূর্ব সাইড থেকে বায়ু উৎপন্ন হয়। বায়ু উৎপন্ন হওয়ার ঘটনাটা এমন, উত্তর আর পূর্ব সাইড ওই কোণে নিয়ে আসো তুমি, এই সাইড বায়ুটা এই দিক থেকে আসবে। এটাকে আমরা কি বলবো? উত্তর পূর্ব মৌসুমী বায়ু। অর্থাৎ এই স্থলভাগ থেকে এই জলভাগের দিকে যে বায়ুটা বয়ে আসে। কেন স্থলভাগ থেকে জলবায়ুর দিকে মৌসুমের পরিবর্তনের কারণে কেন উত্তর থেকে এই স্থলভাগ থেকে জলভাগে বায়ুটা বয়ে আসে? কেননা এই জলভাগে একটা কি সৃষ্টি হয়? নিম্নচাপের সৃষ্টি হয়। কেননা ওই মৌসুম পরিবর্তনের ফলে, অর্থাৎ সূর্য যখন পরিবর্তন করলো তার অবস্থান, সে যখন এই অঞ্চলে বেশি কিরণ দিতে থাকলো, তখন এই অঞ্চলে নিম্নচাপের সৃষ্টি হওয়ার ফলে ওই অঞ্চল থেকে বায়ু এই অঞ্চলে আসতে শুরু করলো, অর্থাৎ স্থলভাগ থেকে বায়ু জলভাগে আসতে শুরু করলো। তো কোন অ্যাঙ্গেলে আসে? উত্তর পূর্ব,
উত্তর পূর্ব এই দুইটা দিক থেকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে সে আসতে থাকে। এর প্রভাবে এখানে যে একটা স্রোতের একটা উৎপত্তি আন্দামান সাগর থেকে, সেই স্রোতটা কি করে, সেই স্রোতটা বঙ্গোপসাগর ঘুরে বঙ্গোপসাগর থেকে ভারতের কোন দিক থেকে, দক্ষিণ দিক দিয়ে ভারতের পশ্চিম দিক থেকে আরব সাগর এবং সোমালি পর্যন্ত পৌঁছে যায়। অর্থাৎ দেখো এই 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 দিক থেকে যাওয়ার ফলে কি হয়, আর দেখো উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবেই কিন্তু এই ঘটনাটা ঘটলো। উত্তর পূর্ব দিক থেকে মৌসুমী বায়ু আসলো, যেটা পশ্চিম দিকে যাওয়ার একটা প্রবণতা সৃষ্টি করলো। তাইলে আমরা দেখলাম শীতকালে হচ্ছে বায়ু পশ্চিম দিকে যায়, অর্থাৎ শীতকালে যে স্রোতটা এখানে সৃষ্টি হইলো, শীতকালীন স্রোত, উত্তর ভারতীয় সাগরের যে শীতকালীন স্রোত, সেই স্রোতটা কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবেই সৃষ্টি হইলো। শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে, উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে সেটা তৈরি হইলো এবং সেটা পশ্চিম দিকে অগ্রসর হইলো। স্থানগুলো বলবা এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই স্থানগুলোর দিকে অগ্রসর হইলো। আবার যখন গ্রীষ্মকাল আসলো, গ্রীষ্মকালে কিন্তু আবার উল্টা ঘটনা। গ্রীষ্মকালে হচ্ছে কি করলো, গ্রীষ্মকালীন যে বায়ু প্রবাহ অর্থাৎ জলভাগ থেকে স্থলভাগের দিকে যাইতে শুরু করছিল, অর্থাৎ এই দিক থেকে উল্টা, গ্রীষ্মকালে আবার কিন্তু উল্টা। কেননা গ্রীষ্মকালে হচ্ছে পূর্ব এই দিক থেকে পশ্চিম এবং দক্ষিণ দিক থেকে ওই দিকে বায়ু প্রবাহিত হইতেছিল। এই হচ্ছে মূল কারণ। তো আমরা এই ইতিমধ্যে দুইটা বিষয় পড়ে ফেললাম। সেটা হলো ভারত মহাসাগরের উত্তর দিকের স্রোত, একটা আমরা সোমালি স্রোত হিসেবে ব্যাখ্যা করছিলাম, যে স্রোতটা মাদাগাস্কার দ্বীপে বাধাপ্রাপ্ত হয়ে সোমালি পর্যন্ত পৌঁছে গেছিল। এ একটা স্রোত। আর আরও দুইটা স্রোত আছে, একটা হলো শীতকালীন স্রোত, একটা হচ্ছে গ্রীষ্মকালীন স্রোত। শীতকালীন স্রোতটা হচ্ছে ওই দিক থেকে পশ্চিম দিকে অগ্রসর হয়, আর গ্রীষ্মকালীন স্রোতটা হচ্ছে এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে অগ্রসর হয়। কেন অগ্রসর হয়? শীতকালীন স্রোতটা উত্তর পূর্ব মৌসুমী বায়ুর কারণে অগ্রসর হয়, আর গ্রীষ্মকালীন স্রোতটা পশ্চিম মৌসুমী বায়ুর কারণে এই অগ্রসর হয়। এ হচ্ছে মূল কনসেপ্ট। এই কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো, খুব মজার একটা বিষয়। এরপর আমাদের সর্বশেষ যে স্রোত, সেই স্রোত হচ্ছে দক্ষিণ ভারতীয় মহাসাগরীয় স্রোত। আমরা দক্ষিণ ভারতীয় মহাসাগরীয় স্রোত নিয়ে আলোচনা করব। আচ্ছা, দক্ষিণ ভারতীয় মহাসাগরীয় স্রোত বলতে আমরা কি ব্যাখ্যা দিব? এটা হচ্ছে নিরক্ষরেখার দক্ষিণে অবস্থান করে। কয়টা স্রোত দেখব আমরা? মোটা দাগে 6টা স্রোত দেখব। কুমেরু স্রোত, পশ্চিমা স্রোত, দক্ষিণ নিরক্ষীয় স্রোত, মাদাগাস্কার স্রোত, আর মোজাম্বিক স্রোত, আর আগুলহাস স্রোত, পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। আচ্ছা চলো, প্রথমে আমরা কুমেরু বা পশ্চিম স্রোত নিয়ে একটু আলোচনা করি। দেখো তো তোমাদের মনে আছে কিনা, এই যে এখান থেকে কুমেরু থেকে একটা স্রোত উৎপন্ন হয়ে উত্তম আশান্তরূপে বাধাপ্রাপ্ত হয়ে একটা অংশ চলে গেল ভারতীয় মহাসাগরে, আর একটা অংশ চলে গেছিল কিন্তু আটলান্টিক, আরেকটা অংশ চলে গেছিল হচ্ছে বেঙ্গোলার দিকে, উত্তর দিকে। তো আমাদের মূল এখন টার্গেট হচ্ছে যে একটা অংশ কুমেরু স্রোত হিসেবে চলে গেল হচ্ছে ভারত মহাসাগরে, সেই অংশ নিয়ে আমরা আলোচনা করব। তো মূলত সেই অংশটা আস্তে আস্তে একটা সময় এই বাধাপ্রাপ্ত হইল কোথায়? সে বাধাপ্রাপ্ত হয় অস্ট্রেলিয়ার নিকটে বাধাপ্রাপ্ত হইল। অস্ট্রেলিয়ার এই যে ভূখণ্ড, এই ভূখণ্ডে বাধাপ্রাপ্ত হইল। বাধাপ্রাপ্ত হয়ে একটা অংশ চলে গেল প্রশান্ত মহাসাগরে, একটা অংশ চলে গেল অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে। দেখো, একটা অংশ এই কুমেরু স্রোতের একটা অংশ চলে গেল উত্তর দিকে। আমাদের কিন্তু যেই অংশটা এই প্রশান্ত মহাসাগরের দিকে চলে গেল সেটা নিয়ে প্রসঙ্গ না। আমাদের প্রসঙ্গ হচ্ছে কুমেরু স্রোতের একটা অংশ অস্ট্রেলিয়ার এই অংশে বাধাপ্রাপ্ত হয়ে সে চলে গেল পশ্চিম দিকে। অস্ট্রেলিয়ার এটা পশ্চিম না, এই অঞ্চলটা অস্ট্রেলিয়ার পশ্চিম দিকে, পশ্চিম এবং উত্তর দিকে চলে গেল। আচ্ছা, তো কথা হইলো এই যে এই স্রোতটা কি স্রোত? একটা শীতল স্রোত। কোন দিক থেকে কোন দিকে গেল? পূর্ব দিক থেকে, এই পশ্চিম দিক থেকে পূর্ব দিকে গেল। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। এই স্রোতটা এই দিকে গেল। আচ্ছা, তারপর এখানে বাধাপ্রাপ্ত হয়ে সে যখন অস্ট্রেলিয়ার পশ্চিম দিক থেকে উত্তরে চলে যাইতে লাগলো, তখন আমরা তাকে আরেকটা স্রোত হিসেবে সংজ্ঞায়িত করলাম। তাকে কি নামে অবহিত করলাম? তখন তাকে অবহিত করলাম, এই স্রোতটা হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। ঠিক আছে, এই স্রোতটা কি? এই স্রোতের নাম কি? এই স্রোত হচ্ছে পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত। পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত এটাও একটা শীতল স্রোত। এই স্রোতটা যখন নিরক্ষরেখার নিকটবর্তী হইল, নিরক্ষরেখার নিকটবর্তী হওয়ার ফলে এখানে কিন্তু একটা অয়ন বায়ু কাজ করে। এই কথাটা ভুলে গেলে চলবে না, এখানে একটা অয়ন বায়ু কাজ করে, তাই না? এই অয়ন বায়ুর প্রভাবে সে এই পূর্ব দিক থেকে আবার পশ্চিম দিকে যাওয়ার জন্য একটা পাইলো, অনুপ্রেরণা পাইলো, একটা প্রভাব তার মধ্যে একটা প্রভাব বিস্তার হইল। এর ফলে এই স্রোতটা আবার উষ্ণ হইতে শুরু করলো, যেহেতু এটা নিরক্ষরেখার কাছে। তো ফলে এখানে যে স্রোতটা আবার বয়ে গেল, সেই স্রোতটাকে আমরা কি বলি? দক্ষিণ নিরক্ষীয় স্রোত। দক্ষিণ ভারতের
দক্ষিণ নিরক্ষীয় স্রোত। তা আমরা তিনটা স্রোত পাইলাম, একটা কোমেরু স্রোত যেটা শীতল, যেটা অস্ট্রেলিয়ার এই অংশে বাধাপ্রাপ্ত হয়ে একটা অংশ অস্ট্রেলিয়ার পশ্চিম পাশ দিয়ে উপরে উঠে গেছে, সেই অংশটাকে আমরা কি বলি, পশ্চিম অস্ট্রেলীয় স্রোত। আর আরেকটা স্রোত পশ্চিম অস্ট্রেলীয় যে স্রোতটা, সেই স্রোতটা অয়নবায়ুর প্রভাবে নিরক্ষরেখার বরাবর পশ্চিম দিকে অগ্রসর হতে থাকলো, এবং এই বায়ু একটা উষ্ণ বায়ু। এই স্রোতটা হচ্ছে কি উষ্ণ স্রোত। এই স্রোতটা যখন মাদাগাস্কার দ্বীপে, এই মাদাগাস্কার একটা দ্বীপ, এই দ্বীপে যখন বাধা প্রাপ্ত হইলো, সে তখন একটা অংশ উপরে উত্তর দিকে চলে গেল, একটা অংশ মাদাগাস্কার দ্বীপের পূর্ব পাশ দিয়ে আসলো, আরেকটা অংশ মাদাগাস্কার দ্বীপের পশ্চিম পাশ দিয়ে আগাইতে থাকলো। তো পূর্ব পাশ দিয়ে যে স্রোতটা আগাইতে থাকলো, সেই স্রোতের নাম কি? চলো আমরা সেই স্রোতটা একটু দেখে আসি। আচ্ছা, দক্ষিণ নিরক্ষীয় স্রোত পাইলাম, আমরা মাদাগাস্কার স্রোত দেখবো এবার। আচ্ছা, আমরা বলতেছিলাম যে এই দক্ষিণ নিরক্ষীয় স্রোত অর্থাৎ পশ্চিম অস্ট্রেলীয় স্রোত থেকে যে স্রোতটা অয়নবায়ুর কারণে পশ্চিম দিকে অগ্রসর হইতে থাকলো নিরক্ষরেখা বরাবর, এবং নিরক্ষরেখা বরাবর থাকার কারণে সে উষ্ণ। সেই উষ্ণ বায়ুটা যখন মাদাগাস্কার দ্বীপে আঘাত আনলো, তখন তিনটা ভাগে ভাগ হইল। একটা সোমালি স্রোত, যেটা উত্তর স্রোত হিসেবে আমরা পড়েছি। আরেকটা স্রোত মাদাগাস্কারের পশ্চিম পাশ দিয়ে এই আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ দিকে প্রবাহিত হইতে শুরু করলো। সেই স্রোতটাকে আমরা কি স্রোত বলবো? মাদাগাস্কার স্রোত। আরেকটা স্রোত এই মাদাগাস্কারের আরেকটা স্রোত এই মাদাগাস্কারের পূর্ব পাশ দিয়ে অতিক্রম হইতে থাকলো। সেই স্রোতটাকে আমরা কি বলবো? সেই স্রোতটাকে আমরা মোজাম্বিক স্রোত বলবো। সরি, আমাদের কাছে মোজাম্বিক স্রোত কোনটা? এটা হচ্ছে মোজাম্বিক স্রোত, উল্টা হয়ে গেছে। এটা হচ্ছে মোজাম্বিক স্রোত, আর এটা হচ্ছে মাদাগাস্কার স্রোত। মাদাগাস্কার স্রোত, দুইটা স্রোত পাইলাম। এই দুইটা স্রোত যখন একসাথে মিলিত হয়ে এই আবার কোমেরু স্রোতের সাথে মিলিত হয়ে গেছে, এই দুইটা স্রোত যখন একসাথে মিলিত হইল, ওই মিলিত স্থানে ওই স্রোতের আমরা নাম দিলাম কি? ওই স্রোতের নাম কি? আগলহাস। চলো, ওই স্রোতের নাম হচ্ছে আগলহাস স্রোত। তাইলে আমরা মোটামুটি এই হচ্ছে দক্ষিণ ভারতীয় স্রোতগুলা। আমরা একটু এক নজরে আবার দক্ষিণ ভারতীয় স্রোতগুলা দেখব। কোমেরু স্রোত, এখান থেকে এই উত্তমাশা অন্তরীপ থেকে বাধাপ্রাপ্ত হয়ে একটা স্রোত দ্রুত প্রবল বেগে একটা স্রোত বইতে থাকলো, বইতে একটা সময় অস্ট্রেলিয়ার এই অংশে আঘাত করে আবার ভাগ হইলো। একটা ভাগ চলে গেল কোথায়? একটা ভাগ চলে গেল প্রশান্ত মহাসাগরে, আরেকটা ভাগ এই অস্ট্রেলিয়া মহাদেশের পশ্চিম দিকে অগ্রসর হইল, যে ভাগটাকে আমরা পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত হিসেবে চিনি। কোমেরু স্রোত, পশ্চিম অস্ট্রেলিয়া স্রোত, দুটোটাই হচ্ছে শীতল স্রোত। কিন্তু এই পশ্চিম অস্ট্রেলিয়া স্রোতটা যখন নিরক্ষরেখার দিকে অগ্রসর হয়, তখন এটা একটা উষ্ণ স্রোতে পরিণত হয়। তাহলে এই উষ্ণ স্রোতটা অয়নবায়ুর প্রভাবে পশ্চিম দিকে অগ্রসর হতে থাকে নিরক্ষরেখার নিকটে হওয়ার কারণে সে একটা উষ্ণ স্রোত, এবং মাদাগাস্কার দ্বীপে বাধাপ্রাপ্ত হয়ে একটা অংশর উত্তরে সোমালি স্রোত নামে, আরেকটা অংশ মাদাগাস্কার দ্বীপের পশ্চিমে যেটা হচ্ছে মোজাম্বিক স্রোত, আরেকটা অংশ মাদাগাস্কার দ্বীপের পূর্বে যেটা হচ্ছে মাদাগাস্কার স্রোত, এবং এই দুইটা স্রোতের আবার মিলনের স্থানকে আমরা বলি আগলহাস স্রোত। এই হচ্ছে মূলত ভারত মহাসাগরের মোটা দাগে স্রোতগুলা। আচ্ছা, অবশ্যই চিত্র এঁকে এগুলো ব্যাখ্যা করবা, তাহলে হচ্ছে তোমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ছোট্ট একটা বিষয় আছে, এটা তেমন গুরুত্বপূর্ণ না, তবে ছোট্ট একটা বিষয়, সেই বিষয়টা আমরা জানবো। দেখো, ভারত মহাসাগরীয় বিপরীত স্রোত বলতে আমরা কি বলি, কি বুঝবো? দেখো, শীতকালে আমরা জানি ভারত মহাসাগরে শীতকালে কি হয়, দক্ষিণ পূর্ব যে মৌসুমী বায়ু, এর ফলে যে একটা স্রোত উৎপন্ন হয়ে এই প্রথমে বঙ্গোপসাগর, পরে ভারতের উত্তর, ভারতের পশ্চিম, আরব সাগর হয়ে সোমালি পর্যন্ত আসলো। সেই স্রোতটা কি করে? সেই স্রোত পৃথিবীর আবর্তন গতির ফলে কি করে? সেই স্রোতটা আবার পূর্ব দিকে গিয়ে দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলে যায়। অর্থাৎ এই স্রোতটাকে মূলত ফোকাস করা হচ্ছে। আমি একটু অন্য একটা কালি দিয়ে দেখাই। এই স্রোতটাকে নির্দেশ করা হচ্ছে। এই স্রোতটা আবার এই দক্ষিণ নিরক্ষীয় স্রোতের সাথে মিলিত হয়। মূলত এই স্রোতটাকে হচ্ছে নিরক্ষীয় বিপরীত স্রোত হিসেবে দেখানো হচ্ছে। আমরা আটলান্টিক মহাসাগরেও একটা নিরক্ষীয় বিপরীত স্রোত দেখেছিলাম। এ হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। তো আমরা এই পর্যায়ে মানব জীবনের উপর সমুদ্র স্রোতের প্রভাবটা একটু আলোচনা করব।
যেটা খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট, আমি বলেছিলাম যে অবশ্যই আটলান্টিক মহাসাগরে যে এই টাইটানিক জাহাজ ডুবে গেল, সেই টাইটানিক জাহাজ নিয়ে কিন্তু আমরা এই অংশে ব্যাখ্যা পাবো কেন টাইটানিক জাহাজ ডুবে গেল। আচ্ছা, মানব জীবনের উপর সমুদ্র স্রোতের প্রভাব কিন্তু ব্যাপক। কিভাবে ব্যাপক? দেখো, প্রথমে যদি আমরা বাণিজ্য ও সমুদ্র স্রোতের প্রভাবের কথা চিন্তা করি, প্রথমে যদি আমরা চিন্তা করি যে কোনো একটা অঞ্চলের শীতল স্রোত, কোনো একটা অঞ্চলে যদি শীতল স্রোত বয়ে যায়, ওই অঞ্চলে শীতল স্রোত বয়ে যাওয়ার ফলে কি হয়, ওই অঞ্চলে চারিপাশ বরফে আটকে যায় বা বরফ হয়ে যায়, জায়গায় জায়গায় হচ্ছে বরফের খণ্ড খণ্ড জায়গায় জায়গায় থাকে, ফলে জাহাজ চলাচল করতে পারে না। এর ফলে আমরা দেখি একটা উদাহরণ হিসেবে ইউরোপ বা হচ্ছে আমেরিকার যে উত্তরের অঞ্চলগুলা, শীতল স্রোতের ফলে শীতকালীন সময় তারা কিন্তু আর তাদের জাহাজ চলাচল করে না, বরফে আটকে যাওয়ার ফলে তারা জাহাজ চালাতে পারে না, ফলে তারা কি করে, ব্যবসা বাণিজ্যের উপরে টিকে থাকে আর জাহাজ চলাচল করাতে পারে না, করাতে চাইলে জাহাজ বরফের সাথে সংঘর্ষ হয়ে ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, এই একটা বিষয়। আরেকটা বিষয় দেখো, স্রোত মূলত আমরা যদি নদীর কথা চিন্তা করি, নদীর যেই দিক হচ্ছে স্রোত, সেই দিকে যদি আমরা নৌকা চালাইতে চাই, খুব ইজিলি কিন্তু আমরা পৌঁছাই যাই আমাদের গন্তব্যে, কিন্তু বিপরীত দিকে স্রোতের প্রতিকূলে যদি আসতে চাই, তাইলে কিন্তু আমাদের জন্য বিষয়টা কষ্টসাধ্য। স্রোতের বিপরীত দিকে আমরা যখন আসতে চাবো, তখন আমাদের জন্য যেমন কষ্টসাধ্য তেমন সময়ও বেশি লাগবে। তো এর ফলে এই জন্যই হচ্ছে আমাদের এই স্রোতগুলা কেন জানা প্রয়োজন। এই স্রোতগুলা সম্পর্কে আমাদের আইডিয়া থাকলে, আমরা যদি চিন্তা করি, দেখো এই স্রোতগুলা সম্বন্ধে মনে করি আমাদের আইডিয়া আছে, তা আমরা এই যুক্তরাষ্ট্র থেকে আমরা যাব কোথায়, ইউরোপীয় ইউনিয়নে যাব, যুক্তরাষ্ট্র থেকে, বা কোথায় যাব, পর্তুগালে যাব, বা হচ্ছে ব্রিটিশ দ্বীপপুঞ্জে যাব। কি করব, এখানে একটা স্রোত আছে, সেটা হচ্ছে উপসাগরীয় স্রোত। আমরা এই উপসাগরীয় স্রোত, উষ্ণ স্রোতটাকে ধরে এই পর্যায়ে এখানে পৌঁছানোর চেষ্টা করব। ফলে দেখা গেল এখান থেকে আমরা এই স্রোতটাকে কেন্দ্র করে গেলে এই স্রোতটা আমাদেরকে ইজিলি সেখানে নিয়ে যাবে, কিন্তু এই স্রোতটাকে বিপরীত ক্রমে আসতে চাইলে কিন্তু ওই স্রোতটা কিন্তু অনেক কঠিন। এখানে আমরা যদি এখান থেকে রওনা দিই, এখানে যদি 5 দিন লাগে, তাহলে ওখান থেকে রওনা দিয়ে এদিকে আসতে চাইলে কয়দিন লাগবে? 10 দিন লাগবে, বেশি লাগবে আর কি। কেন বেশি লাগবে? কারণ হচ্ছে তখন আমাদের কাছে এটা বিপরীত স্রোত হিসেবে গণ্য হবে। আর এই স্রোতের জায়গাটা যদি ফলো করে না যায়, এখান থেকে আমরা যদি রওনা দিই, তাহলে কিন্তু আমাদের জায়গা কাছে, কিন্তু স্রোতের বিপরীতে থাকার কারণে, স্রোত না, সেটা হচ্ছে ওই শীতল অঞ্চল থাকার কারণে বরফের সংঘর্ষে আমাদের আমাদের যে জাহাজ, সেটা ডুবে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আচ্ছা আচ্ছা এই 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 ঘটনার সাথে আমরা যে বিষয়টা আলোচনা করব, সেখানে আমরা টাইটানিক জাহাজ ডুবে যাওয়ার কারণটা ব্যাখ্যা করব। মূলত টাইটানিক জাহাজটা কেন ডুবে গেছিল, সেই বিষয়টা আমরা এখন ব্যাখ্যা করব। গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, সেটা হচ্ছে টাইটানিক জাহাজটা কোন অংশে, টাইটানিক জাহাজটা কেন ডুবে গিয়েছিল সে বিষয় নিয়ে আমরা বলেছিলাম, তোমাদেরকে একটা ধারণা দিব। তো ভূগোল এই বিষয়টা আমাদেরকে শেখায় যে দেখুন, টাইটানিক জাহাজ মূলত ছেড়েছিল হচ্ছে কোথা থেকে, এই ইউরোপিয়ান অঞ্চল থেকে টাইটানিক জাহাজটা ছাড়ে। এর উদ্দেশ্য ছিল হচ্ছে নিউ ইয়র্ক সিটিতে যাবে সে। এই অঞ্চলে যাওয়ার সময় আমরা জানি এখানে কিন্তু কয়েকটা স্রোত আছে। এখানে একটা স্রোত আছে ল্যাব্রাডর স্রোত, আমরা ল্যাব্রাডর স্রোত জানি, সেটা একটা শীতল স্রোত, এবং সেই স্রোতটা অনেক হিমবাহ, অনেক বড় বড় বরফের খণ্ড বয়ে আনে সব সময়। ফলে এই অংশে অনেক বরফের খণ্ড থাকায় এই টাইটানিক জাহাজ যখন এই পথ ধরে নিউ ইয়র্কে যাওয়ার জন্য চেষ্টা করতেছিল, তখন রাডার সিস্টেম না থাকায় সে বুঝতে পারে নাই যে ওখানে একটা বরফের খণ্ড আছে, ফলে সেই বরফের এই খণ্ডের সাথে ধাক্কা খেয়ে ডুবে যায় এখানে এই অঞ্চলে। আচ্ছা, তো টাইটানিক জাহাজ যদি হচ্ছে এর বিপরীতে অন্য স্রোত ব্যবহার করত, যেমন হচ্ছে সে যদি হচ্ছে এই উপসাগরীয় স্রোত ব্যবহার করত, তাহলে তার জন্য রিস্ক কম থাকতো। আচ্ছা, যেহেতু হচ্ছে বর্তমান সময়ে কি হয়, বর্তমান সময়ে রাডার আবিষ্কার হওয়ার ফলে সে কোন অঞ্চলে বরফ আছে, কোন অঞ্চলে বরফের খণ্ড আছে, সে সম্পর্কে সে বুঝতে পারলে সে অঞ্চল এড়িয়ে চলতে পারে। ফলে বর্তমানে সমস্যা নাই, কিন্তু তখন রাডার আবিষ্কার না হওয়ার কারণে ওই অঞ্চলে যে শীতল স্রোতগুলো আছে, সেই স্রোতগুলো কিন্তু বরফের খণ্ড বয়ে আনে, সেই বরফের খণ্ডে মূলত সংঘর্ষ হওয়ার ফলে টাইটানিক জাহাজ ভেঙে যায়, টাইটানিক জাহাজ ডুবে যায়, মর্মান্তিক ঘটনাটি ঘটে। আচ্ছা, তাছাড়া আমরা এখানে আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন খ নম্বরে প্রায় আসতে দেখব, মগ্নচড়া বলতে কি বোঝায়? মগ্নচড়া বলতে বোঝায়
একটা উষ্ণ স্থানের পানি এই সমুদ্র স্রোত একটা শীতল স্থানের সমুদ্র স্রোত যখন একত্রিত হয় মিলিত হয় সেই অঞ্চলে কি হয়, সেই অঞ্চলে একটা 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 ঘটনা ঘটে। ঘটনাটা কি, উষ্ণ অঞ্চলের উষ্ণ অঞ্চলটা কি করে, শীতল অঞ্চল শীতল স্রোত যত ধরনের পাথর, যত ধরনের নুড়ি বালি কাদা, যত ধরনের ময়লা বরফ আকারে নিয়ে আসে, উষ্ণ স্রোতের সংস্পর্শে আইসা তা গলে ওখানে জমা হয়, নিচে জমা হয়ে একটা উঁচু ভূমির মতো তৈরি হয়। ফলে সেখানে প্রচুর এই এই অবস্থা সৃষ্টি হওয়ার ফলে সেখানে প্রচুর মাছের খাবার সৃষ্টি হয়। ফলে সেখানে প্রচুর মাছ চাষ করা হয়। তো মাছ কেন চাষ করা হয়, এই এই বালু কণা নুড়ি পাথর এগুলো এখানে জমা হওয়ার ফলে এখানে প্লাঙ্কটন নামে এক প্রকার মাছের খাদ্য উৎপাদন হয়। সেই উৎপাদন হওয়ার ফলে প্রচুর মাছ এখানে চাষ করা হয়। পৃথিবীতে এই মহাসাগরগুলোতে প্রচুর পরিমাণে এমন মগ্ন চড়াই দেখা যায় যেখানে হচ্ছে মাছ চাষের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই হচ্ছে এ হচ্ছে মাছ চাষের বিষয়টা, যেটা আমরা মগ্ন চড়াই হিসেবে আলোচনা করি। আচ্ছা, গুরুত্বপূর্ণ কয়েকটা মগ্ন চড়াই আমরা দেখতে পাবো, যেমন এখানে একটা মগ্ন চড়াই দেখতে পাবো, আর ইউরোপিয়ান অঞ্চলের পাশাপাশি এখানেও একটা মগ্ন চড়াই দেখতে পাবো। কেন দেখতে পাবো সেখানে মগ্ন চড়াই? দেখো এখানে ল্যাব্রাডর স্রোতটা হচ্ছে শীতল স্রোত, কিন্তু এখান থেকে যে উপসাগরীয় স্রোতটা একটা অংশ 3 নম্বর অংশটা পশ্চিম গ্রিনল্যান্ড স্রোত নামে এই অংশের সাথে যখন মিলিত হয় সেখানে একটা মগ্ন চড়াই সৃষ্টি হয়েছিল। সেই মগ্ন চড়াই পৃথিবীর সবচেয়ে বড় মগ্ন চড়াই। আবার দেখো এখান থেকে একটা স্রোত আসতেছিল শীতল স্রোত, আবার এই যে উপসাগরীয় স্রোতের একটা স্রোত উত্তর আটলান্টিক স্রোত যখন এখানে মিলিত হয় তখন এখানেও একটা মগ্নচড়াই সৃষ্টি হয়। পৃথিবীতে এমন অসংখ্য মগ্নচড়াই সৃষ্টি আছে, এই মগ্নচড়াইগুলো গুরুত্বপূর্ণ। এটা কিন্তু খ নম্বর প্রশ্নে আসবে, মগ্নচড়াই কি, মগ্নচড়াই বলতে কি বোঝো, কেন মগ্নচড়াই সৃষ্টি হয়। আচ্ছা, এরপর আমরা দেখব জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাবটা কি। জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব দেখো, একটা দেখি আমরা উপকূলীয় দেশগুলোর উপর উত্তাপ বাড়ায় কিছু কিছু অঞ্চল আছে দেখো, এই দেখো আমি একটা বিষয় বলি, এই এই অঞ্চলটা কিন্তু ইউরোপিয়ান, এই অঞ্চলটা কিন্তু শীতল, এই অঞ্চলটা কিন্তু শীতল অঞ্চল। আচ্ছা, এই অঞ্চলটা শীতল হওয়া সত্ত্বেও এখানে উপসাগরীয় স্রোতটা উষ্ণ স্রোত। এই উষ্ণ স্রোত যখন এই অঞ্চল দিয়ে যায় সেই অঞ্চলটা, এই অঞ্চলের যত ধরনের বরফ আছে সবগুলা গলিয়ে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি করে, ওই অঞ্চলের জলবায়ুর উপর এমন একটা প্রভাব সৃষ্টি করে, ওই অঞ্চলটা অনেক শীতল হওয়া সত্ত্বেও এই স্রোতের কারণে ওই অঞ্চলে একটা একটা সমভাবাপন্ন জলবায়ুর সৃষ্টি হয়। জলবায়ুটা কি হয়, একটা অনুকূল জলবায়ুর সৃষ্টি হয়। ফলে এখানে মাছ চাষ থেকে দৈনন্দিন জীবনে কার্যক্রম অনেকটা সহজ হয়, কেননা এই স্রোতটা যখন এদিক দিয়ে যায় এই অঞ্চলে বরফগুলো সে গলিয়ে ফেলে, জাহাজ চলাচলের জন্য অনেকটা সুবিধা করে দেয়। আচ্ছা, জলবায়ুর বিষয়টা যেহেতু আমরা আলোচনা করতেছিলাম, তো এই অঞ্চলের মানুষ তখন কি অধিক শীত শীতপ্রবণ হয় না ওই অঞ্চলটা নাতিশীতোষ্ণ থাকে অনেকটা। আচ্ছা, তারপরে আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে বৃষ্টিপাত। দেখো ঝড় বৃষ্টিপাতের একটা বিষয় আছে। বৃষ্টিপাতের বিষয়টা হচ্ছে এরকম, বৃষ্টিপাত ঝড় কুয়াশা এই বিষয়গুলো আমরা একটু যদি আলোচনা করতে যাই, যখন এখান থেকে একটা সমুদ্র স্রোত, এখান থেকে যে উষ্ণ সমুদ্র স্রোতটা শীতল সমুদ্র স্রোত ল্যাব্রাডর স্রোতের সাথে মিলিত হওয়ার ফলে দেখবা অনেক সময় গরম আর ঠান্ডা পানি যখন আমরা একসাথে দিই তখন কি হয়, গরম আর ঠান্ডা পানি একসাথে দেওয়ার ফলে একটা ধোঁয়াশার মতো একটা পরিবেশ সৃষ্টি হয় হঠাৎ করে। তো এই পরিস্থিতিতে ধোঁয়াশা হয়ে পুরা ঘোলাটে হয়ে যায় অথবা ঝড়ও সৃষ্টি হতে পারে। তো মূলত এর কারণ কি হইতে পারে, এর কারণ হচ্ছে উষ্ণ এবং শীতল স্রোতের মিলন। আচ্ছা, আরেকটা বিষয় হইল, দেখো আমরা জানি দেখো এই অঞ্চলে একটা বিষয় দেখো, এই অঞ্চলে হচ্ছে শীতল স্রোত বয়ে আনে, তাই না? এই শীতল স্রোত এই অঞ্চল থেকে যে জলীয় বাষ্প ধারণ করবে, যে জলীয় বাষ্প হবে সেই জলীয় বাষ্প কিন্তু এই অঞ্চলের ভূভাগকে প্রভাবিত করবে। আর আমরা জানি এই যখন জলীয় বাষ্প এই অঞ্চলের যদি হচ্ছে বরফ থাকে, এই অঞ্চলে সবসময় যদি হচ্ছে বরফ আচ্ছন্ন থাকে, বা এই অঞ্চলে যদি শীতল স্রোত প্রবাহিত হয়, ওই অঞ্চল থেকে জলীয় বাষ্প নিয়ে যখন এই অঞ্চলে বৃষ্টিপাত হবে সেটা অবশ্যই তুষারপাত হবে, নিশ্চয়ই তুষারপাত হবে। কিন্তু এই অঞ্চলে থেকে এই যে দেখো উপসাগরে যে উষ্ণ স্রোত, এই অঞ্চল থেকে যখন এই উষ্ণ স্রোতটা যখন
উষ্ণ স্রোত থেকে জলীয় বাষ্প নিয়ে যখন এখানে বৃষ্টিপাত ঘটাবে, এই অঞ্চলে অবশ্যই নাতিশীতোষ্ণ হবে এবং বৃষ্টিপাত হবে। দেখো ওই অঞ্চলে হচ্ছে তুষারপাত হচ্ছে, এই অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। এই কারণ কি? এই কারণ কিন্তু সমুদ্র স্রোত। তাহলে এটা গুরুত্বপূর্ণ বিষয়, সমুদ্র স্রোত আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এভাবে। তো এখানেই আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।